আমি যখন ক্লাস 10-এ পড়ি তখন আর কি ওর সাথে আমার ফার্স্টলি দেখা হয়। তো আমার ছোট ভাইয়ের সাথে ও মানে ফুটবল খেলতো, তো প্রায় আমাদের বাসার আশেপাশে আসতো। তো আমাদের বাসায় ফোনও দিত আমার ভাইয়ের জন্য। তো তখন ওকে আমার ততটা ভালো লাগতো না আর কি। তো ওর জন্মদিন ছিল 27শে জানুয়ারি 2013-তে। তো আমি কোচিং থেকে আসতেছি বাসায়, তো মানে ও বাসায় যাচ্ছে, আমিও আসতেছি, তো এই মুহূর্তে ওর সাথে আমার দেখা। তো ওকে দেখে আমার অনেক ভালো লাগে সেদিন। আমার ওর প্রতি ভালো লাগাটা কাজ করে, এত বেশি ভালো লাগে যা বলার বাহিরে। তো আমি বাসায় আসি, তো এখন একটা মেয়ে মানুষ হয়ে তো একটা ছেলেকে কিছু বলাও যায় না। তো আমি বাসায় আসার পর ওকে আসলে আমার ছোট ভাই হয়ে মেসেজ করি যে হ্যাপি বার্থডে। তো ও আমাকে ফোন দিছে, তো ফোন দিয়ে বলতেছে, আমার ভাইয়ের কথা বলতেছে যে হ্যাঁ তুই কোথায়, তুই তো আমার বার্থডেতে আসলি না। আমি বললাম যে ও তো নেই, আমি ওর বোন বলতেছি প্রীতি। বলে কি ও আচ্ছা। তারপরে ওর সাথে কথা, তারপর কথা বলার পর ফোনটা রেখে দিল। তারপরের দিন আবার ফোন দিল যে কেমন আছেন আপনি। আমি জি হ্যাঁ ভালো আছি। তো এরকম কয়েকদিন কথাবার্তা হলো আমাদের। হওয়ার পর তারপর ভ্যালেন্টাইন চলে আসলো। তো ও আমাকে প্রপোজ করলো যে দেখো মেঘলা, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। তুমি আসলে, আমি তোমাকে আগে থেকে অনেক আগে থেকে পছন্দ করি, কিন্তু কখনো সাহস হয়ে ওঠেনি। এখন যেহেতু তুমি আমার সাথে কথা বলতেছো, তো আজকে বলেই ফেললাম। তো আমারও তোকে ভালো লাগে, তো আমি অ্যাকসেপ্ট করেই ফেললাম। ঠিক আছে, হ্যাঁ আমার তোমাকে অনেক বেশি ভালো লাগে। এরকম বলে অ্যাকসেপ্ট করি। দেন আমাদের কথাবার্তা হয় কয়েকদিন। তখন আপনি পড়তেন ক্লাস 10-এ, হ্যাঁ, আর সে পড়তো? সেও ক্লাস 10-এই পড়তো। ওকে, তারপর? তো কথাবার্তা বলার পর তো চলে যায় কয়েকদিন। তারপরে আমাদের স্কুল থেকে পিকনিক ছাড়ে আর কি। তো ওই পিকনিকে ও আর কি আমার ঠিকানা নিয়ে ও যায়। তো ওখানে ঘুরি, মানে ঘুরে বলতে ও মানে দূরে দূরে, আমি এক পাশে ওর পাশে, কারণ আমার স্কুলের টিচাররা ছিল। তো এরকম যায় কয়েকদিন, কথাবার্তা বলি, ভালোই যাচ্ছিল। তারপরে হয় কি, এপ্রিলের 18 তারিখ হঠাৎ করে আমার ছোট ভাই বাসায় এসে কান্নাকাটি করতেছে। তো আমি কি হয়েছে, তুমি কান্না করতেছো কেন? বলে কি যে দেখো, ওই যে ভাইয়াটা তো অনেক বাজে বাজে কথা বলতেছে তোমার নামে। আমি বলি, আমার নামে বাজে বাজে কথা বলতেছে মানে? মানে ও নিজে থেকে খারাপ খারাপ কথা মানে বলতেছে ফ্রেন্ডদেরকে, মেয়ে ভালো না রে, এটা রে সেটা রে, এরকম করে মানে বাজে কথা বলছে। নিজে থেকে রেকর্ডিং করছে ফ্রেন্ডদের নিয়ে, আমার কোনো বয়স ছিল না। তো এগুলা বলার পর আমি তো খুব ভয় পাই যে আমার বাসায় জানলে তো আমাকে আজকে জানিয়ে মেরে ফেলবে। তো আমার ভাইকে বলি যে তুমি চুপ থাকো, তুমি কিছু বলো না, আমি দেখতেছি। তো আমি ওকে ফোন দিয়ে বলি কি কি বলো। বলে কি ভালো হয়েছে, তোমার তো অনেক রূপের অহংকার না, অহংকারী মেয়ে তুমি, তোমার পিছে কত ঘুরছি, দাম দিচ্ছ, এখন তো ভালো হয়েছে না, যাক রাখো ফোন রাখো, কথা নেই তোমার সাথে। আমি বলছি তুমি যে এগুলো বলছো, এগুলো কেন বলছো, কারণটা কি, আমি কি অন্যায়টা করেছি, করেছেটা কি সেটা তো বলবে। বলে কি না রাখো। তো করে কি, ওই রেকর্ডিংটা ওর একটা ফ্রেন্ড ছিল আমার কোচিং এ পড়তো, ওই ছেলেকে দেয়। তো আমার কোচিং এ প্রায় 40টা ছেলে, 20 জন মেয়ে পড়তাম, মানে অনেক বড় একটা কোচিং ছিল। তো ওটার মধ্যে ছেলেগুলো রেকর্ডিং ছাড়তেছে, শুনতেছে আর আমার দিকে হাসতেছে। আচ্ছা। মানে আমার কাছে মানে সে দিনটা এত জঘন্য ছিল যা বলার বাহিরে। আমার ফ্রেন্ডরা বলছে যে কি হয়েছে বুঝতে পারতেছি না, ওরা তোরকে দেখে কেন হাসতেছে। আমি বলি, আমিও জানি না আরে কি হয়েছে, পরে জানতে পারি যে এরকম হয়েছে। তো ওর ফ্রেন্ডটা যে ছিল, ও আমাকে আর কি পছন্দ করতো। তো ওর ফ্রেন্ডের মূল বিষয়টা ছিল যে ওর আমার মধ্যে মাঝখানে যেন সম্পর্কটা না থাকে, এই কারণে এগুলো বলা, যে ওকে বলতেছে আরে বাদ দে, এই মেয়ের সাথে তোর থাকা লাগবে না, এটা সেটা। তো ওদের কথা শুনে আর কি, ওর ফ্রেন্ড ছিল, তো হয় এগুলা। তো সেখানেই অনেক ঝামেলা হয়, মানে অনেক শোনাশুনি হয়। তো আমি আম্মুর কাছে এসে মানে মিথ্যা কথা বলি যে মানে ওর সাথে যে আমার সম্পর্ক ছিল সেটা আমি স্বীকার করি না। মিথ্যা কথা বলি যে না আম্মু, ওর সাথে আমার কোনো সম্পর্ক নাই, এমনিতে তুহিনের জন্য তো ফোন দিত, আমি ফোনটা ধরতাম। বলে কি ও আচ্ছা ঠিক আছে। তো আমার আম্মু করে কি, ওদের বাসায় গিয়ে বিচার দিয়ে আসে যে আপনার ছেলে কেন এরকম করতেছে, এরকম বাজে কথা বলতেছে, আমার মেয়ে রাস্তায় বের হলে ডিস্টার্ব করতেছে। আমি যখন স্কুল যেতাম ওর ফ্রেন্ডরা আমার আমার বাজে কমেন্ট পাস করতো। তো আমার কাছে খুবই খারাপ লাগতো, আমি স্কুলে যেতে চাইতাম না, কোচিং এ যেতে চাইতাম না। আর নিজের কাছে এটাই মনে হতো যে কেন ওর সাথে আমি কথাটা বলতে গেছি, আজকে কথা না বলে তো এগুলো হইতো না। তো এরকম ওর সাথে কথা বলা বন্ধ হয়ে যায়। তো আমি কোচিং স্কুল করতেছি, তো মাঝে মাঝে আমাদের বাসায় ফোন দিত। তার প্রায় 2 সপ্তাহ পরে ফোন দিয়ে মেসেজ, সরি আসলে আমার ভুল হয়ে গেছে। আমি আর ওকে মানে সময় দিচ্ছি না, ইগনোর করতেছি যে ছেলে এই কাজটা একবার করছে আরেকবারও করবে।
তো এরকম এপ্রিল মাস চলে গেল, মে জুন এরকম যেতে যেতে অনেকদিন চলে গেছে। আর মাঝে মাঝে আমাদের বাসায় ফোন দেয়, আমি ফোন ধরি না, রাত্রে 3টা বাজে আম্মুর নাম্বারে ফোন দিয়ে এরকম মানে ডিস্টার্ব করতেছে। তা আমি ওর সাথে কোনো কথাবার্তাই বলি না। তো আমার একটা ছোট ভাইয়ের ফ্রেন্ড ছিল, ও আর কি আমাদের বাসায় সবসময় আসা যাওয়া করতো। তা আমি ওর সাথে খুবই ক্লোজ ছিলাম। তো ওর সাথে কথাবার্তা বলতাম, তো আমারে বলতেছে যে আপি তুমি একটা কাজ করো, তুমি ওকে মাফ করে দাও, ওর ভুলটা বুঝতে পারছে, তুমি আসলে এরকম রাগ করো না, তুমি বাদ দাও, ও তো জাস্ট তোমার সাথে একটাবার কথা বলতে চায়, তুমি আমার জন্য হইলেও একটু কথা বলো। আমি বলকে না, ওর সাথে তো আমার কোনো কথা নেই, তুই কেন বলতেছিস কথা বলার জন্য? তো বলছে না একটু বলো। তোর ফোন দিয়ে আমি কথা বলে কি হয়েছে বল। ও বলতেছে যে প্লিজ আপনি আমাকে মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে, আসলে আমার বয়স কম তো বুঝছেন, আমি বুঝতে পারিনি, ওদের পাল্লে পড়ে আমি এগুলো বলছি, আসলে আমি এগুলো বলতে চাইনি। আমি বলি কি আপনি ফোনটা রাখেন, আপনি আমাকে ফোন দিবেন, আপনার সাথে আমার কোনো কথা নেই। তো এরকম যায়। তো আমার বাসা থেকে জানতো না, আমার বাসা থেকে আমার মোবাইল টোবাইল সব নিয়ে নেওয়া হয়েছিল যখন ওইগুলো ঘটনা ঘটছে। তো আমি লুকায় একটা মোবাইল কিনি। ওকে। মোবাইল কেনার পর সিম কার্ড কিনি। ওই যে আমার মানে ভাইয়ের ছোট ছোট ভাইয়ের ফ্রেন্ডটা ছিল, ও আমার নাম্বারটা ওকে দিয়ে দেয়, ও আমাকে কল দেয়। আমি বলি কি হয়েছে, আমি ওর সাথে অনেক খারাপ বিহেভ করি, যে গালাগাল দিয়েও কথা বলি, যে তুমি আমাকে কেন ফোন দিচ্ছ, তুমি কি মানুষের কাজ করছিলা যে তুমি এখন ফোন দিচ্ছ? যা করেছো করেছো, তোমার সাথে আমার কোনো কথা নাই। ও মানে ফোন দিতেই থাকতেছে, মানে ওর ফোন দিয়ে অফ হচ্ছে না, আমি যাই বলি না কেন ও আমাকে ফোন দেবে। তো আমি এরকম কয়েকদিন কথা বলি, মানে ফোন কথা বলি বলতে যে আমাকে ফোন দেয়, আমি ওকে ঝাড়াঝাড়ি করে ফোন রেখে দিই। তো গেল কয়েকটা দিন, তারপরে আমার একটা ফ্রেন্ড, ওর সাথে আমি মানে আমাদের একটা জায়গা ঘুরতে যাই আমাদের এলাকার পাশে। তো ওর বয়ফ্রেন্ডের সাথে রিক্সা দিয়ে চলে যায় এরকম একটা প্লেস, এত ছেলে মানুষ এত ক্রাউড ছিল যে আমি মানে সে ফিল করতেছিলাম যে আমি বোরখাটাও পরিনি, তুই আমাকে রেখে চলে গেলি এভাবে, এখন কি করবো? আমি ওকে কল দিই যে তুমি কি একটু এসে আমাকে নিয়ে যাবা। আমি এখানে সে ফিল করতেছি, আর অনেক ছেলে আমাকে বাজে কমেন্ট পাস করতেছে, মানে আমি লজ্জা পাইতেছি, রাস্তাতে একা হাঁটতে ভয়ও লাগতেছে, একটু দূর ছিল। তো আইসে আমাকে একটা রিক্সা করে দিয়ে আমি বাসে চলে আসি। তো মানে আমার ভাল লাগলো যে আমি একটা কথা বললাম, এত বকাবকি পরও ছেলেটা আসলো আমার হেল্প করতে। তো কয়েকদিন কথাবার্তা বলি, তো বলে কি তোমার সাথে তো কখনো আমার দেখা হয়নি ওইরকম ভাবে, বা একা কোথাও কথা বলাও হয়নি, তুমি কি আমার সাথে একটু দেখা করতে আসবা? আমি বলি কি না, তোমার সাথে আমার দেখা করা পসিবল না, আমার ভয় লাগে, তোমাকে তুমি যে কাজ করছো আমার তোমার সাথে কথা বলতেই ভয় লাগে। বলে কি না না প্লিজ আসো না। তো আমি আমার ছোট ভাইয়ের ফ্রেন্ডটাকে বলি যে শুন, ও তো এগুলো বলতেছে, এখন আমি কি করব? বলে কি সমস্যা নেই, তোমার সাথে আমি যাব, তুমি ভয় পাও না, তুমি চলো আমার সাথে আচ্ছা। দেখা করি। তো ও যায় আমার সাথে। তো যাওয়ার পর আমরা শহীদ মিনারে ফার্স্ট দেখা করি আর কি, মানে বাসা থেকে একটু দূরে, যেন কেউ আমাকে না দেখে আর কি। তো যাওয়ার পর দেখা করি ফার্স্ট, ভালোই ওর বাইক দিয়ে ঘুরি ওই দিনই ফার্স্ট। ঘোরার পর খুব ভালো লাগে আর কি, যাক মানুষটা আসলে যা করছে করছে, এখন তো আর কিছু করতেছে না। তো কথাবার্তা বলার পর ভালো লাগে ওকে আর কি। এর মধ্যে ওর একটা মামা আসতে, ওর থেকে 3 বছর বড়, সেও আমাকে পছন্দ করে, সেও আমাকে ফোন দিচ্ছে। তা আমি বলতেছি যে হ্যাঁ মামা বলুন, আপনি ফোন দিয়েছেন। বলে কি আমাকে মামা বলছো কেন, আমি কি তোমার মামা হই নাকি? আমি বলি কি না, আপনি আমার ফ্রেন্ডের মামা যেহেতু, তা মামাই তো হন। বলে কি না না। তো ওই মামার ফ্রেন্ড আমাকে আবার কলটা ধরে বলতেছে যে লবণ ছাড়া পনির কিন্তু মজা লাগে না। আচ্ছা। আমি বলো আচ্ছা তাই নাকি। তো এরকম কথাবার্তা বলে রেখে দেয়। তো ওর সাথে আমি প্রায় অনেক ঘোরাফেরা করি, মানে দিনগুলো খুব ভালো যায়, এত সুন্দর দিন, মানে ও পাশে আছে, মানে যাকে আমি ভালোবাসি। তো ওর মিস্টেকটা বুঝতে পারে, আমাকে খুব ভালোভাবে সরি বলে, অলওয়েজ দেখা হলে সরি, তুমি মাফ করে দিও, আসলে আমার কাজ করাটা ভুল হয়ে গেছে, আচ্ছা। এভাবে বলতে থাকে। তো আমি ঘোরাফেরা করি। তো একদিন হাতিঝিল যাই ঘুরতে, যাওয়ার পর আমু জেনে ফেলে যে আমি ঘুরতে গিয়েছি। ওকে। তো বাসায় আসার পর অনেক মাইর খাই, মাইর খাওয়ার পর আমু মোবাইলটাও পেয়ে যায়, আমার ব্যাগ খুঁজে পেয়ে যায়। তো ভেঙে ফেলে। তো ওর সাথে কন্টেক্ট অফ, কথা বলতে পারতেছি না। তো করে আমার জন্য, ওর যে ছোট ভাইয়ের বন্ধুটা ছিল ওরে দিয়ে একটা মোবাইল পাঠায়, ওই মোবাইল দিয়ে ওর সাথে আমি আবার কন্টেক্ট শুরু করি। তো কথাবার্তা বলি, এরকম করতে করতে অক্টোবর নভেম্বর ডিসেম্বর চলে যায়। তারপর চলে আসে আর কি জানুয়ারি, আর 1 মাস পর আমাদের এসএসসি পরীক্ষা দুজনেরই। তো প্রিপারেশন নিচ্ছি ভালোভাবেই,
দুইজন পড়তেছি। ওর যা মানে ইম্পর্টেন্ট সাজেশন ছিল ও আমাকে অনেক হেল্প করছে এসএসসির সময়। তো ভালোই, দুইজন একসাথে পরীক্ষা দিচ্ছি, একসাথে দেখা করতেছি। তোর মেয়ে ইয়ার মধ্যে পরীক্ষার আগে আর কি ও আর কি রাত্রি 3টা বাজে এসে আমার বাসার আর কি জানালার মধ্যে ইট মারতেছে। বলছে তুমি বের হও, তোমাকে আমি একটু দেখবো। মানে রাত্রি 3টা বাজে তুমি আমাকে দেখবা? আর আমার খুব ভয় লাগতেছে, বাসায় আম্মু আব্বু আমাকে তো মেরেই ফেলবে দেখলে। বলে কিনা তুমি বের হও। আমি বললাম না, কোনোভাবেই পসিবল না এটা। ও তো ইটা মারতেছে, এখন আমি ভয় পাচ্ছি আম্মু যদি উঠে যায়, ওকে তো আর কিছু বলবে না, আমাকে বলবে যে সে সাথে তোমার সম্পর্ক নেই, তুমি মিথ্যা কথা বলছো, তাহলে আমি তো খুব মারধর খাবো। তো ভয় ভয় আমি বের হই। তো বের হওয়ার পর ও আমাকে একটা চকলেট দেয় আর কি, একটা চকলেট দিয়ে চলে যায়। তা আমার না ভালো লাগলো যে ছেলেটা আসলে 3টা বাজে আমার জন্য আসছে কষ্ট করে, চকলেট দিয়ে গেল। হ্যাঁ, ও আমাকে আসলে অনেক বেশি ভালোবাসে। আমার মধ্যে এটাই কাজ করলো। আর আমার মানে ওর প্রতি উইকনেসটা অনেক বেশি ছিল আর কি। মানে সবসময় ও যেটা বলতো আমি শুনতাম, ও যা বলে আমি তাই শুনি। ও যদি বলে কি না তুমি এটা করবা না, এই কাজটা তুমি করবা না, হ্যাঁ ঠিক আছে আমি করবো না। স্মিট লাগে এরকম। তো ওর আম্মির সাথে রিক্সা নিত, আমি আমার নানুর সাথে রিক্সা নিতাম। তো তুমি বাসায় থাকবা। আচ্ছা। আমি বললাম ওকে ঠিক আছে, তুমি যতদিন না আসো আমি বাসায় থাকবো। এর মধ্যে হয় কি ও পয়লা বৈশাখ চলে আসে, তো আমার মনটা খারাপ যে ও থাকলে হয়তো বের হতাম। আর ফার্স্ট পয়লা বৈশাখ বের হওয়া হলো না, তো মনটা খুবই খারাপ। তো 15 তারিখ তো আমাকে ফোন দিয়ে বলে কি জানালার পাশে আসো তো। আমি বলি কেন? কয় কি, তুমি তো নেই, আমি জানালার পাশে এসে কি করবো? কয় না আসো না। বের হয়ে দেখে ও চলে আসছে। মানে আমি যে কি পরিমাণ খুশি হয়েছে ওরে দেখা বলার বাহিরে। বলে তুমি চলে আসছো? বলে কি হ্যাঁ, তোমাকে কাছে তো থাকতে পারতেছি না, তাই চলে আসছি। যাই হোক গেল। এর মধ্যে ভালোই কথাবার্তা বলছি, ঘুরতেছি। তো ওর সাথে আমার সবসময় ঝগড়া লাগতো কি নিয়ে, মানে দেখা গেছে আমাকে কেউ পছন্দ করে বা ওকে কি বলছে, ও সবসময় বলতো কি আমার দোষ নাকি, যে আমি নিশ্চয়ই এমন কিছু করছি তাই আমার পছন্দ করে না, আমি মানে যে কোনো ক্লু দিছি ওনাদের। কিন্তু আমি এরকম কোনো কিছুই করতাম না। তো ওর মামা আমাকে পছন্দ করে ও করে। আমি ওকে বললাম যে দেখো তোমার মামা তো আমাকে অনেক বেশি ফোন দিচ্ছে, আমি এখন কি করব? বলতেছে কে কি করবো আবার, তুমি যদি কিছু কথাবার্তা না বলতো আমার মামা কি তোমাকে ফোন দেয়? আমি বলি কি আচ্ছা দেখো তোমার সাথে তো আমার সম্পর্ক তাই না, তোমার মামার সাথে তো না, তুমি ওনাকে বলো। বলে কি আমি বলতে পারবো না। তা আমি করে কি ওই সিমটা চেঞ্জ করে ফেলি। সিম চেঞ্জ করলে উনি আমাকে আর ফোন দিতে পারবে না। তো নিউ সিম নেই, নিয়ে ওকে ফোন দিই। বলি কি এটাই এখন ইউজ করে দিও, ঠিক আছে। তো এরকম যায় 2014। তো আমার বার্থডে আসে। তো বার্থডের দিন আমরা মিরপুর ক্যান্টনমেন্টে ঘুরতে যাই। ঘুরতে যাওয়ার পর আমার ফ্রেন্ড ছিল টিনা, ওর একটা ছেলে ফ্রেন্ড ছিল, ওর নামটা মনে নেই, ও যায়। আমরা একসাথে ঘুরি, ঘুরে খাওয়া দাওয়া করি, বাসায় আসি। তো আমার বার্থডের পর থেকে না ওর বিহেভিয়ারটা কেমন যেন চেঞ্জ চেঞ্জ মনে হচ্ছে আমার কাছে। ওকে। যে আমার সাথে না ঠিক মতো ফোন দিয়ে কথা বলে না। আমি ফোন দিয়ে থাকি, ফোন রিসিভ করে না। ব্যাপারটা কি, আমার ফোন রিসিভ করে না কারণটা কি? তা আমি যখন আবার অন্য নাম্বার দিয়ে ফোন দিতাম সে পিক করতো। আমি তো ফোন ধরো না কেন, কি হয়েছে? বলে কিছু হয়নি, আমি একটু ব্যস্ত আছি, রাখো। তারপরে ফোন দিয়ে বলে কি আমার আব্বু জেনে গেছে, দেখো আমি তোমার সাথে কথাবার্তা বলতে পারবো না। আমি এটা কোন ধরনের, এটা কোন ধরনের কথা যে তুমি কথাবার্তা বলতে পারবা না? যে তুমি কি মানে কি চাচ্ছ সেটা তো বলবা। ও কিছু বলে না। তারপর আমি কলেজে যাই, কলেজে ভর্তি হই, নিউ ক্লাস যাই। একদিন বাহিরে আসছে, তো এসে বলতেছে যে চল ঘুরতে চাই। আমি বলি কি না, আমি তো এখন যদি সময় মতো বাসায় না যাই তাহলে তো আম্মু আমাকে মারবে। আমি তো বাসায় যেতে হবে, এখন তো বাসায় তো ঘুরতে পারবো না। বলে কি এই কারণ জন্যই তোমাকে ভালো লাগে না, কিছু বললেই তুমি এটা পারো না সেটা পারো না। আচ্ছা। তো আমি বলি কি না, যে সবার একটা ফ্যামিলি রুলস আছে না, এটা তো আমি ব্যাং করতে পারি না। বলে কেন তোমার যেতে হবে? আমি বললাম আমি যাবো না। তো রাগ করে চলে যায়। তো এরকম আসে, আমি ওকে ফোন দিয়ে ইগনোর করতেছে ইগনোর করতেছে। তো মানে আমার অনেক রাগ লাগতেছে যে তুমি আমার সাথে আগে যা করেছো করেছো, সরি বলে ফিরে আসছো নিজে, আবার আমাকে ইগনোর করতেছো। তো সেপ্টেম্বরের 8 তারিখ চলে আসে। আমি ওকে ফোন দিয়েও আমাকে অনেক বাজে কথা বলে, গালাগাল দিয়ে কথা বলে। আমার অনেক বেশি রাগ লাগে যে আমি তোমার সমস্যাটা কি? আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে যেগুলো যেগুলো দিছো এগুলো এসে নিয়ে যাও, এগুলো আমি রাখবো না। আচ্ছা। ও আসে, আসার পর আমি ওকে দেই। ও করে কি আমাকে একটা গায়ে ধাক্কা মেরে বলে, চাপ, তোর মতো মেয়ের সাথে কে কথা বলে, দে দে, এগুলো বলে মানে ফার্স্টলি এরকম বিহেভ করে চলে যায়। তো আমি না পুরো শখ, আমার সাথে কি বিহেভটা করলো এটা। তো আমিও করে কি রাগে ওদের বাসায় যাই। বাসায় গিয়ে
দেখি যে ওর আম্মি নেই, ওর ছোট বোন আছে। আর আমি যেহেতু চিনতাম, ওদের বাসা আমাদের পাশেই ছিল, তো ওর আম্মি নেই, ওর ছোট বোন ছিল। ওর ছোট বোনকে যা বলি যে দেখো তোমার ভাই আমার সাথে এগুলো কেন করছে, আগে দেখো একটা সম্পর্ক ওরকম ছিল না, ও আবার মাফ চাইলো, আমার কাছে আমার সাথে রিলেশন করলো, আবার এরকম করতেছে কেন, মানে ওর সমস্যাটা কোথায়। তুমি তোমার আম্মিকে আসলে একটু বললো যে আমার সাথে একটু কথা বলতে, এই যে আমার নাম্বারটা দিয়ে গেলাম, আমাকে ফোন দিতে বললো। তো ওর আম্মি বাসায় এসে আর আমাকে ফোন দেয় না। তো আমি ওর বোন থেকে ওদের নাম্বারটাও নিয়ে আসি। তো ওর বোন থেকে নিয়ে আসার পর ওর বোনের নাম্বারে আমি ফোন দিই, বলি কি যে আসসালামু আলাইকুম আন্টি, যে আপনি কাইন্ডলি কি আমাদের বাসায় একটু আসতে পারবেন। বলে কি ঠিক আছে আসতেছি। আর ওদের আবার জয়েন্ট ফ্যামিলি ছিল, যার কারণে আমি ওইরকম মানে যে কথাবার্তা বলিনি, ওদের রুমে গিয়েই বলছি, আমি কাউকে মানে বুঝতে দিইনি যে আমি কে বা কি কিসের জন্য গেছি। তো যাওয়ার পর ওর আম্মি আসে আমাদের বাসায়। তো ওর আম্মিকে আমি বলি আন্টি দেখেন, আম্মুকে মানে আম্মুকে বলে দিই যে আমি ওকে অনেক লাভ করতাম, আমি তো অনেক কষ্ট পেতেছি, ও আমার সাথে কথা বলতেছে না, আমার থেকে দূরে চলে যাচ্ছে, আমি এটা চাইনি যে আমার থেকে দূরে চলে যাক, যার কারণে ওর আম্মিকে যে বলছি, মানে আমি চাইছি যেন আমার কাছে থাকে। অলরাইট। তো এই কারণে আমি বলছি আমার আম্মু তো আমাকে মারছে, আমি থাক মার খাইছি সেটা সমস্যা না, ও আমার পাশে থাকবে সেটাই আমার বড় চাওয়া। তোর আম্মি আসে, আমি বলি কি আন্টি দেখেন আমি ওরা অনেক বেশি ভালোবাসি, আপনি একটু ওরে বুঝান যে ও যেন এরকম না করে। তোর আম্মি না আমাকে ভালো কিছু বলে না মন্দ বলে না, বলে কি কি করছো তোমার সাথে, আমাকে আন্টি আমার লাইফটাই নষ্ট করে দিচ্ছে, আমি এভাবে কথাটা বলি। তোর আমি গিয়ে ওর মামাদের কাছে কথাগুলো বলে, ওর মামারা ধরেন এক কেউ ওর থেকে 3 বছর বড়, কেউ 5 বছর বড় এরকম। তো ওর মামাদের কাছে গিয়া বলে, ওর মানে দাদি বাসা কাউকে কিছু জানায় না, ওর বাবা কেউ জানায় না, ওর দাদি নানিদের বাসা যা বলে, বলার পর ওর মামা দেখি সন্ধ্যাবেলা কয়েকটা লোক নিয়ে আসছে, মানে এলাকায় কয়েকজন থাকে না যে একটু ঘুরে ফিরে বেড়ায়, এরকম টাইপের লোক নিয়ে আসছে আমাদের বাসায়। আমি বলছি বাসায় এত ভিড় কেন, মানে আসছে, আমি কোচিং থেকে আসছি, আমাকে লোকগুলা বলতেছে এই মেয়ে দাঁড়াও বসো। মানে আমি একটা ছোট মেয়ে ক্লাস 10-এ পড়ে, আমার সাথে এরকম ভাবে মানে মানুষগুলো কথা বলতেছে, মানে আমি কেমন তাকায় আছি, মানে আমার একটু ভয় পাচ্ছিলাম, আচ্ছা। আমার হাত পা কাঁপতেছে যে এতগুলো মানুষ আসছে কেমন করে। তো আমার আমাকে বলতেছে যে আপনি কি করেন না করেন সবই জানি, আপনার হাজবেন্ড কি করে, মানে একটা মানুষকে রিসপেক্ট দিয়ে কথা বলে, ওরা রিসপেক্ট দিয়ে কথা বলতেছে না। তো বলতেছে যে আপনার মেয়েকে ক্লিনিকে নিয়ে টেস্ট করবো। টেস্ট? আমার আম্মু বলছে কিসের টেস্ট করাবেন। বলে কি না আপনার মেয়ে তো প্রেগনেন্ট, আপনার ওর আমার আপাকে বলছে না যে ও প্রেগনেন্ট। আমি না পুরো হা হয়ে আছি যে কি বলছে, আমি তো এরকম কোনো কথা বলি না, বা আমার সাথে এরকম কিছু হয়নি। তো আমি না তাকে কি বলছে, বলে কি না না আমার একটা লোক বলছে কে হাতের বলছে চল চল তোমার ক্লিনিক। আমি কি আপনি আমার হাত ছাড়াম, আপনি আমার টাচ করতেছেন কেন, আপনার তোমার সাহস হয় কিভাবে। বলে কি না ক্লিনিকে যাবো, কার বাচ্চা না কার বাচ্চা তুমি এখন ওর নাম দিতেছো। আমি বলি দেখেন ওর সাথে আমার এরকম কিছু হয়নি, আমি আপনাদের সাথে কথা বলতেও চাই না, আমি ওর আম্মির সাথে কথা বলছি, আমি ওর আম্মির সাথে কথা বলতে চাই। আপনারা কি, আপনাদের তো চিনি না আমি, তাই না, আপনারা থার্ড পার্সন, আপনারা কি, আমি আপনাদের চিনি না, ওকে। আপনি আমার সাথে এরকম বিহেভ করতেছেন কেন। তোর মামাও না অনেক উল্টাপাল্টা ভাবে এরকম ঝাড়াঝাড় দিয়ে কথা বলছে, আমি কান্নাকাটি করতেছি। তো ওরা চলে গেল। আর আমার বাবা খুবই সহজ সরল মানুষ, মানে উনি মানে বিজনেস করে আর উনার মতো থাকে, আর কোন রকম ভেজাল মানে এগুলার মধ্যে গুন্ডামি টাইপের এগুলা না। তো ওনারা গুন্ডামি করতেছে আমাদের বাসায় এসে। আর একটা যেখানে আমি থাকি, হ্যাঁ, ওখানে যদি একটা মেয়ের বাসায় এতগুলা লোক ঢুকে, তো আশেপাশে মানুষ তো তাকায় থাকে যে কি হয়েছে কি ব্যাপার। তো ওখানে না এলাকার নিয়ে একটা গসিপ হয় যে এই মেয়েটার কি হয়েছে, এতগুলো মানুষ আসলো, এটা সেটা হচ্ছে কি হয়েছে, মানে কিউরিয়াসিটি জাগে সবার মাঝে যে কি হয়েছে। তা আমি তো ওরকম না, আমাকে সবাই অনেক বেশি ভালোবাসতো আমাদের আশেপাশে, আমি সবার সাথে অনেক ফ্রেন্ডলি কথা বলতাম, সবাই আমাকে ভালোবাসতো। তো ওনারা বাড়ির সবাই আমাদের রুমে ঢুকেছে, আই আপনার এই মেয়ের সাথে কিভাবে কথা বলতেছেন, হ্যাঁ এই মেয়ে মোটেও এরকম না, আপনারা বললেই কি হবে নাকি। তো ওনাদের বলতেছে জানেন তাহলে এইটুক মেয়ে আবার এগুলো করে কিভাবে। তো এইভাবে কথা বলতেছে, আমি অনেক মানে ভয়ও পাচ্ছি কান্নাও করতেছি। আর ওরা যাওয়ার পর সাথে সাথে আম্মু আমার এমন পিটায় যা বলার বাহিরে। আচ্ছা। তো এক তো আমার যাকে আমি ভালোবাসি সে আমার সাথে কথা বলছে না, সেকেন্ডলি আমার পুরো এলাকাটার মধ্যে এগুলা রিউমার ছড়ানো হয়েছে যে আমি প্রেগনেন্ট, যেটা আমি করিওনি কখনো, ওকে। বা আমার বুঝার ক্ষমতাও হয়নি যে প্রেগনেন্ট মানুষ মানে কিভাবে হয় এরকম টাইপের। তো আমার লজ্জা লাগে এই বিষয়গুলো। তো আমার কয়েকটা ফ্রেন্ড ছিল দুটো, তো ওদের না প্রায় দেখতাম যে স্লিপিং পিল কিনে, তো আমি জিজ্ঞেস করছিলাম যে দোস্ত এগুলো কি খাস রে তোরা। ও
পরে কি যে নাম বললো, নাম বলা বল কি এটা বুঝছিস, আমার মন খারাপ হলে আমি খাই, তোর থেকে আমি এই নামটা শুনি। তো এখন বেসিক্যালি যে এখন যদি আমি একটা ফার্মেসি দিয়ে বলি ঘুমিয়ে এসে দেন, আমাকে তো আর দিবে না, রাইট। নামটা বলাতেই তো দেবে। তো আমি ওদের থেকে ওই নামটা জানি। তো আমার মধ্যে মাথায় কাজ করলো ওগুলো খেলে তো মানুষ মরে যায়, আমি টিভিতে বলেন ফিল্মে বলেন দেখেছি যে ওষুধ খেয়ে মানুষ মরে যায়, তা আমি মরে যাবো, আমি বেঁচে থেকে কি। আপনি খেতে চাচ্ছেন স্লিপিং পিল, অর্থাৎ করতে চাচ্ছেন সুইসাইড, তারপরে কি হলো? তো আমি তো আসলে ওই সময়টার মধ্যে এতটাই অসহায় ছিলাম যে একটা আম্মু আব্বু দুজনই আমাকে অনেক বেশি মারলো, তার মধ্যে আমার ভালোবাসার মানুষটা নেই, আর এত অপমান, এগুলো আমি মানে মেনে নিতে পারতেছিলাম না। তো আমি করলাম কি, আমার কাছে টাকা ছিল 1,000 টাকা, তো নিয়ে ফার্মেসিতে গেলাম, গিয়ে বললাম কি আমাকে যে ওষুধটা দেন। তো বলতেছে কয়টা, আমি বলছি 10 পাতা দেন। তো আমি 1,000 টাকা ওই লোকটাকে দিয়ে 10 পাতা নিয়ে চলে আসলাম, মানে ওষুধের দাম এত ছিল না, আমি লোকটাকে টাকাটা দিয়েই চলে আসছি। তো লোকটা 1,000 টাকা পেয়ে আমাকে ওষুধটা দিয়ে দিচ্ছে। তো নিয়ে আসলাম বাসায় এনে ওটাকে খেলাম। যখন আমি খাচ্ছি তখন আমার নাকটা দিয়ে শুধু ঝাল পানি বের হচ্ছে, আর আমার খুবই কষ্ট হচ্ছিল, মানে কি বল, মানে মনে যতটা কষ্ট না তার থেকে বেশি মানে শারীরিক কষ্ট পাচ্ছি। তো খেয়ে ফেললাম, তো কেউ বুঝতে পারিনি যে আমি খাচ্ছিলাম, আমার রুম লক করে। তো তারপর আর বলতে পারি না কি হয়েছে না হয়েছে, কারণ সেটা খাওয়ার পরে আমার জ্ঞান চলে গেছে আমার সাথে কি হয়েছে। তো আমি যখন চোখটা খুলি তখন দেখি আমি হসপিটালে। আচ্ছা। তো আমি উঠে ভাবতেছি যে এটা কি দোজক না জাহান্নাম, মানে আমি তো মরতে গেছি, যে আমি মারা গেছি। তো চোখ খুলে আমি বুঝতে পারতেছি না, মানে আমার সেন্স ওরকম না। তো আমি উঠে না মানে খুঁজতেছি রাস্তা কোথায়। তো আমি ঢাকা মেডিকেলে ভর্তি ছিলাম 8 তলায়, তো রাস্তা খুঁজতেছি, রাস্তা খুঁজে পাচ্ছি না। আমি উঠেই দৌড় দিছি, দৌড় দিয়ে রাস্তা খুঁজে পাচ্ছি না। আর আমার মনে যে ও মানুষগুলো আসছে না আমাদের বাসায়, একটা ভয় জাগছে যে একটা পুরুষ মানুষ আমার গায়ে হাত দিছে, একটা ভয় না। তো আমার সামনে কোনো পুরুষ ছেলে আসলে আমি চিৎকার দিতাম, মানে ভয় পাইতাম, আমি অনেক বেশি ভয় পাইতাম। তো আমি যখন মানে কোনো ধরেন মানে একটা ছেলেকে দেখছে, আমার চোখে লাগতো যে আমি যাকে ভালোবাসি ওকেই দেখতাম, মানে ফিল্মে যেরকম হয় না মানুষকে দেখা, আমি ওই রকমই দেখতাম। আচ্ছা। তো আমি হসপিটালে ভর্তি, আমার ওরকম জ্ঞান নেই, 5 দিন পর জ্ঞান আসছে আমার। তো ডাক্তার বলে দিছিল নাকি আমার আম্মুদের যে আল্লাহ করেন আমরা আর বাঁচাইতে পারবো না, মানে চান্স আছে 10% মেয়েটা বাঁচবে আর 90%ই নাই, কারণ অনেক সময় লেট করে ফেলছে, আমরা বুঝতে পারিনি যে আমি এরকম স্লিপিং পিল নিছি, আর বা কতটা নিছি কি নিছে সেটা তো জানে না। তো ডাক্তারও চিকিৎসা করতে একটু প্রবলেম হয়েছে, টেস্ট করছে জানছে তারপরে চিকিৎসাটা দিতে পারছে। তো 5 দিন পর আমার জ্ঞান আসে। তো যখন একটু একটু জ্ঞান আসে তখন আমি আম্মুকে জিজ্ঞেস করি আম্মু ওকে আসছিল। তা আমার আম্মু কান্না করে বলতেছে মা তুমি এখনো বলতেছো আসছিল, ও আসেনি। তো আমি বলছি ওকে একটু আসতে বলো না দেখবো। বলে কি হ্যাঁ হ্যাঁ আসবে। এখন ডাক্তারকে বলতেছি যে ভাই একটু বলেন না ওকে আসতে। তো ডাক্তার আমার সাথে ফ্রেন্ডলি বিহেভ করছে, হ্যাঁ আপু আসবে তুমি টেনশন করো না। তো আমার চোখে লাগলো কি যে বোম মারে না গ্যানেট, ওরকম গ্যানেট মারতেছে। আমি চিৎকার দিয়ে দৌড় দিছি, আমার ক্যালনা ছুটে আমার রগের উপরে একটা রগ উঠে গেছে আর রক্ত দিয়ে ভাসতেছে। তো এরকম একটা অবস্থা, মানে আমার শরীরটা এত অসুস্থ, মানে আমি একটু পর পর সেন্সলেস হয়ে যাচ্ছি। তো যখন শুনলাম ও আসেনি, যে আমি এরকম একটা অবস্থা আমি মরেও যেতে পারতাম, তবুও আমার সাথে দেখা করতে আসেনি, তখন আমি না দৌড় দিছি যে 8 তলা থেকে লাভ দিব। তো ওয়ার্ড বয় থাকেও আমাকে ধরে ফেলছে। তো আমি ওয়ার্ড বয়ে ধরে ইচ্ছা মতো কামড় দিতেছি মারতেছি, এই তুই ছাড় আমি মরে যাবো, তুই ধরছিস কেন। তো বলছে আপু এরকম লাগেছেন কেন, আপনি বসেন বসেন। তো ডাক্তাররা খুব কষ্টে ইঞ্জেকশন দেওয়ার পর আমি আবার ঘুমিয়ে পড়ি। তো প্রায় 15 দিন ছিলাম হসপিটালে। তো এর আগ দিয়েও ওর মামা আসে আমাদের হসপিটালে দেখা করতে, মানে ওর বড় মামা আয়সা বলে কাম্মু তুমি টেনশন করো না, তুমি এই কাজ কেন করছো, মানে একটা মানে সহানুভূতি যেটা জাগায় ওটা জাগাইছে। তো আমি না ভাবলাম যে থাক, উনারা মনে হয় আমি এই কাজটা করছি এই কারণে হয়তো বা গিলটি ফিল করতেছে, উনারা মনে হয় আমাকে নেবে। আমার মনে একটাই আসে যে হ্যাঁ আমি এগুলো করছি তো ওর পাওয়ার জন্য, যে ওকে ভালোবাসি ওকে পাওয়ার জন্য, আর আমির কাছে বিচার দিচ্ছে, আর এগুলো আমার সাথে ঘটছে। যাই হোক এখন মনে হয় ওর সাথে আমার বিয়েটা দিবে, আমার স্বপ্ন এটা। তা আমি তো খুশি যে ওর মামা আসছে আমাকে বলছে যে নিয়ে যাবে রিং পরাবে, আমি অনেক খুশি। তো বাসা আসার পর আমার আব্বু বলতেছে আবার এই কিসের কি, হ্যাঁ পড়াশোনা করো না, এটা করো না সেটা করো না, এগুলো স্বপ্ন বাদ দাও, যা হয়েছে ভুলে যাও। তো আমি আম্মুকে ধরে কান্না করতেছি, আর আমার আম্মু তো আমার মা, আমি যা ভুল করছি মারতে যাই করছি উনার তো মায়া লাগতেছে আমাকে। তো আমি প্রচুর কান্নাকাটি করতেছি। তো ওষুধ খাচ্ছি,
তো ও আসে না, ওর আম্মি আসছে, ওর খালা, ওর মামি আমাদের বাসায়। আসার পর বলতেছে যে তুমি কি 5 বছর ওয়েট করতে পারবো ওর জন্য? আমি বলছি হ্যাঁ আন্টি, আমি পারবো করতে। বলে ঠিক আছে, তাহলে তুমি ভালোভাবে থাকো, তুমিও পড়াশোনা করো, ও পড়াশোনা করুক, বড় হও, তুমি তো এখন অনেক ছোট। তো আমি বুঝলাম, ওনারা যা বুঝেছে আমি বুঝে গেছি। তো এখানে ওর মধ্যে হয় কি, ওর নাম্বারটা চেঞ্জ করে দেয় ওর বাসা থেকে, ওর সাথে আমি কন্ট্যাক্ট করতে পারছি, মানে আমি যে ওকে ফোন দেবো সেটাও করতে পারতেছি না, ওর ফোন নাম্বারও। তো আমার খুবই খারাপ লাগে, মানে আমি এতটা ওর প্রতি ইয়া ছিলাম, আমি ঘুমায় থাকতাম, তো আমি দেখতাম কেউ আমার মানে গেটের সামনে দাঁড়ায় আছে, আমি ওরে ধরতে যাইতাম, এরকম অবস্থা, মানে একটা পাগল যেরকম থাকি। আর দেখতাম ওর নাই, আর যে কান্নাকাটি শুরু করে দিতাম, আমার আম্মু আমাকে সামলাইতে পারতেছিল না। মানে এরকম অবস্থা যায় আমার আমার ফ্যামিলির, বলতে আমার ফ্যামিলির না, মানে কেউ জানতো না কথাগুলো, আমার আম্মু কাউকে শেয়ার করে না, শুধু আমার ছোট মামা আর আমার নানু জানতো। তোমার মাম্মা নানু এসে অনেক বুঝায় যে বাবা তুমি এরকম করো না, দেখো তুমি ওকে ভালোবাসো, দুদিনের একটা ছেলের জন্য তুমি এগুলো কেন করবা? আমরা তোমাকে কত আদর করে ভালোবেসে বড় করছি, তুমি কি কখনো বলতে পারবা তুমি যেটা চাইছো সেটা দেইনি? আর আমার ছোটবেলা থেকে আমার বাবা, আমার নানু আর আমার আব্বু, মানে ওনারা দুজন, আমার মানে তিনজন, মামা, আব্বু, নানু, আমার সবকিছু মানে ইচ্ছা পূরণ করছে, আমি যা চাইছি। তোমার ছোটবেলা থেকে এটা আর কি ইয়া ছিল যে আমি যার চাই আমি তাই পাই। এখন ওকে আমি ভালোবাসি, ওকে আমি চাই, ওকে পাচ্ছি না, এটাই আমার ভালো লাগতেছে না। তো এরকম আমি অসুস্থ, ও আমার কোনো খোঁজ খবর কিচ্ছু নেয় না, আমার অনেক কষ্ট লাগে। আমি ওকে ফেসবুকে মেসেজ করি অনেকগুলা, যে তোমার আম্মি তো আমাদের বাসায় আসছিল, আমাকে ওগুলো বলে গেছে, তুমি কি বলো? ও আমাকে কোনো রিপ্লাই দেয় না, রিপ্লাই দেয় না। তো আমি কি করবো, আমার মন তো অনেক খারাপ। তো হঠাৎ করে একদিন আমাকে ফোন দেয়, ফোন দেওয়ার পর বলে কেমন আছো? আমি বলে কি বেঁচে আসছি। বলে তুমি শুধু শুধু এগুলা কেন করতে গেছো? আমি জানো কি ভয়টা পাইছি, তুমি মরে গেলে তো আমার পুলিশে ধরতো। আমি বলি কি, ও আমি মরে গেলে তোমাকে পুলিশে ধরতো সেটা তোমার ভয় আছে, আর আমি মরে গেলে তুমি কষ্ট পাইতা না? তো বলে কি না, এরকম করে কেন কথা বলতেছো? আমার আম্মি এখন তোমার সাথে আমার বিয়ে ঠিক করে দিচ্ছে, এখন তার ফ্যামিলি প্রবলেম নেই, আর কোনো কিছু সমস্যা নেই। আমি কি, তাহলে তুমি আমার সাথে এরকমটা কেন করছো? ইগনোর করার মানে কি? বলে কি দেখো, আমি না ভয় পাচ্ছিলাম, তুমি আমি সেম এজ, তোমার মধ্যে আমার মধ্যে বেশি একটা ডিফারেন্ট না, এটা তো কখনো পসিবল না একটা এন্ড হওয়া, এই কারণে আমি পিছে যাই পেয়ে গেছি। বলি কি থাক, যা হয়েছে হয়েছে, বাদ দি, সমস্যা নেই, আচ্ছা রাখি, এটা বলতে ফোন রেখে দিই। তারপর আমাকে ফোন দেয় না। তো আমি ঘুমা থেকে হঠাৎ করে না ওর কণ্ঠ শুনতে পাই বিকালবেলা, আসে আমাদের বাসায়, বলতেছে যে হ্যাঁ আন্টি, আম্মু তো বলছে ওর কথা, তাই আসলাম আর কি। বলে কি ও আচ্ছা। ওর আম্মু প্রতিনিয়ত আমাদের বাসায় আসে, ওর নানি খালা আমাদের বাসায় আসে, ও আসে। তো এরকম কথাবার্তা বলে। তো ওর সাথে আমার ফেসবুক নিয়ে ঝগড়া লাগে। আমি বলি তুমি সারাদিন ফেসবুক অনলাইনে থাকো, আমি ফোন দিলে ফোন ধরো না, মেসেজ করলেও রিপ্লাই দাও না, সমস্যা কি তোমার? বলে কি না, সারাক্ষণ কি তোমার নিয়ে থাকতে হবে নাকি? এটা কোন ধরনের কথা? তুমি তোমার জায়গায় থাকো, আমার কি সারাদিন তোমার সাথে কথা বলতে হবে নাকি? তো আমার না, মানে কিছুটা দিন যাওয়ার পর আবার সে একই রকমের অ্যাভয়েড শুরু হয়ে যায়। তো কথা ওর সাথে আমি বলি, এরকম ঝগড়া লাগতেই থাকে প্রতিদিন। তা মেয়ে না, মানে অনেক বিরক্ত হয়ে যায়। তো আমি করি কি, ওর সিম কার্ডটা আমার কাছে ওর মোবাইল থেকে নিয়ে নিই, নিয়ে ওর ফেসবুকটা আমি ইয়া করি, হ্যাক করি। হ্যাক করার পর দেখি কি মেয়েদের সাথে চ্যাটিং, যে হ্যাঁ বাবু তুমি কেমন আছো, আমার সাথে দেখা করো, এরকম টাইপের। আমার এত কষ্ট লাগে, আমি কি আল্লাহ, এই ছেলে আমার সাথে আবার কথা বলতেছে, ওর মামার সাথে বিয়ে ঠিক করছে, আবার এরকম মেয়েদের সাথে কথা বলতেছে। আমি যখন অসুস্থ ছিলাম ওই আরেক মেয়ের সাথে দেখা করতে গেছে। মানে আমি তোর ফেসবুক আইডিতে ওর সবকিছু জেনে ফেললাম, যে ও কি করছে না করছে, কথাবার্তা আমি সব দেখলাম। তোরে ফোন দিয়ে বলছি যে তুই থাক তোর মতো। আমি সেই একই ভুল আবারও করলাম ডিসেম্বরের 1 তারিখে। আবার সুইসাইড করার চেষ্টা হ্যাঁ, করছেন? সে একই ভুল আমি আবার করলাম করলাম তখন ও আমার সাথে হসপিটালেই গেছে। তো আমি খাওয়ার সাথে সাথে আমার আম্মু দেখে ফেলে, তো ও চলে আসে ফোন দেওয়ার পর, ওর আম্মিও আসে। তো ও দেখে ফেলছে, তো আমাকে হসপিটালে নেয়। তো আমাকে হসপিটালে নেয় বলতে আমি মানে যাইতেই চাইতেছিলাম না, আমি অনেক কান্নাকারি করতেছি যে না আমি যাবো না, আমি মরে যাবো তো যাবো। আমাকে আমার আব্বু টানতেছে, আমার একটা কাকা ছিল উনি টানতেছে, আমি যাব না। তো তারপর আমার সেন্সলেস হয়ে যায়, তারপর নাকি আমাকে নিয়ে যাওয়া হয় হসপিটালে। আর এরকম যে করতেছে, আমাকে যখন হসপিটালে না, আশেপাশে সব মানুষগুলো দেখে
কারণ একটা মেয়েকে নিতে হলে তো কোলে করে নিয়ে যেতে হবে, মেয়েটা কি হয়েছে এখানে কোশ্চেন জাগে, আশেপাশে মানুষগুলোও দেখে। তো দেখার পর যাই, হসপিটালে যাই। তো আমার একটু একটু জ্ঞান আছে, আমি বলতে পারবো। তো যেখানে ওয়াশ করে আমাকে করলো কি, মানে ফার্স্টলি যখন ওয়াশ করছে তখন তো আমি একবারই সেন্স ছিল না, আমি বুঝতে পারিনি আমার সাথে কি হয়েছে না হয়েছে। তখন আবার সেন্স ছিল, তো আমাকে হাত বাঁধে, পা বাঁধে। তো আমি না ভয় পাইতেছি লোকটাকে দেখে, মানে আমার গায়ে অন্যও নেই, এরকম একটা অবস্থান কি আল্লাহ আমার অন্য কোথায়, আমার হাত পাও বাঁধে টেবিলের সাথে। তারপরে এত মোটা একটা পাইপ আমার গলার ভিতর ঢুকে দেয়, মানে কি বলবো, মানে আমার ওই কষ্টটা এখনো মনে পড়লে মানে আমার দম আটকে আসে। তারপর ওর হাতটা আমার হাতে থেকে আমি বলি তুমি আমার পাশে থাকো। মানে ওয়াশটা যে করছে, মানে আমার জানটা মনে হয় ওই অবস্থায় বের করে দেওয়া হয়েছে। মানে আমার অনেক কষ্ট লাগে, মানে আমার নিঃশ্বাস, মানে গলা দিয়ে পানি ঢোকাইতেছে, কি যে পরিমাণ কষ্ট, মানে আল্লাহ আমার দুশ্মনের সাথে যেন এরকম না করে। তো যাওয়ার পর আমার হাতটা ধরেই রাখে, আমার ওয়াশটা শেষ হয়, উঠি। তারপর আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়, ডাক্তার মেডিসিন দেয়, তারপর অ্যাডমিট রাখি। তো আশেপাশের লোকগুলা মানে অনেক মায়া নিয়ে আসতেছে আমার কাছে, যাতে কিউট একটা মেয়ে, কি হয়েছে বাবু তোমার? এখন আমার লজ্জা লাগতেছে, আমি তো এরকম একটা কাজ করছি, মানে বলার বাইরে। ডাক্তাররা এসে বলছে আল্লাহ, ছোট একটা মেয়ে অসুস্থ, কি হয়েছে বাবু? যখন আমার রিপোর্টটা দেখে বাবা তুমি এই কাজটা কেন করছো, এর মধ্যে পুলিশ আসে, পুলিশ কেস হয়তো, পুলিশ আসে, কারণ সুসাইড অ্যাটেম্প তো পুলিশ কেস। তাই সে বলতেছে জাপুনি তুমি কি কেন করছো, তুমি একটু বলো তো আমাকে, তোমাকে কেউ মারছে? মানে ওনাদের কোশ্চেন করতেছে, আব্বু আম্মু মারছে, তুমি বলো আব্বু আম্মুর পানিশমেন্ট হবে, সমস্যা নেই তুমি বলো। বলে কি না কিছু হয়নি, এমনিতে আমি রাগ করে করছি, ওর সামনে আমি ওর কথা কিচ্ছু বলিনি। তো আমার অনেক খারাপ লাগে। তারপরে বাসায় আসি, আসার পর আমি ওর সাথে ওরকম কথা বলি না, আমি বলকে বাদ দাও, আমি যে আমার কপালটাই খারাপ যে আমি বাইচে আসতেছে, আমার তো আর সহ্য হইতেছে না এগুলা, আমার সাথে কেন এরকম হবো। আর আমার এতটাই আবেগ ছিল, ওকে ছাড়া আমি মানে দিন দুনিয়ার কিছুই বুঝতাম না, মানে ও থাকলেই চলে। তো আসে দেখতে প্রতিদিন এরকম, এক সপ্তাহ না যেতে আবারও ঝগড়া লাগে ফেসবুক নিয়ে, যে তুমি ফেসবুক ফেসবুক করে আমাদের ঝগড়াটা অনেক বেশি হয়। তারপরে আবারও সে ঝগড়াঝাটি হইতেই থাকে। আর আমি যখন স্লিপিং পিলটা নিই তখন আমার মাইন্ডে একই ছিল যে একবার নেওয়ার পর যে মরে গেলেই ভালো হবে, আচ্ছা, আর আমার মাথার মধ্যে ওগুলাই কাজ করতো। ওকে, মানে আমি মানে ওই স্লিপিং পিল নেওয়ার পর আমার মানে একটু মেন্টালি প্রবলেম হয়ে যায়, মানে আমি কেউ কিছু আমাকে বলছে আমি মরে যাব, আচ্ছা, মানে আমার থিঙ্কিং এটা যে আমি মরে যাবো, আমি বাঁচবই না, আচ্ছা। আমাকে কেন বাঁচিতেছে। ওকে, তো এর মধ্যে আমি করি কি, বাসা থেকে বারবার বের হয়ে যাই, আমি তো আমি বাসায় থাকবো না, আমি যেখানে ইচ্ছা ওখানে চলে যাবো। আর ও আমার পিছে পিছে দৌড়ায়, তুমি কোথায় গেছো প্লিজ একটু বলো। ও সারাদিন আমার পিছে আমার খুঁজতে থাকে রাস্তায়, আর আমি চলে যাই, ও পিছে পিছে ঘুরে আমি ঘুরি, মানে আমার এরকম একটা অবস্থা হয়েছে। তো এরকম অনেক আমার পিছে পিছে ও ঘুরতে থাকে যে আমি কোথায় চলে গেছি, আমার আব্বু আম্মু খুঁজে। তো একদিন বাসা থেকে বের হয়ে যায়, আমাকে কেউ খুঁজে পায় না, আমি হাঁটতেছি তো হাঁটতেছি, তো আমি গাবতলির ওই সাইডটা দিয়ে চলে গেছি। তো আমার আব্বুরা কিভাবে জানো খুঁজতে খুঁজতে আমাকে পেয়ে গেছে, এখন পেয়ে গেছে, এখন আমাকে আমার আব্বু হাত ধরে রাখছে যে আমাকে যেতে দেবে না। এর মধ্যে রাস্তায় পুলিশ আসে, বলে কি কি হয়েছে রাস্তায় এত ভিড়, মানে আমাকে আমার আব্বু টানাটানি করতেছে না, ভাবতেছে কি কোনো মেয়ে নিয়ে যাচ্ছে নাকি রাস্তায়। তো পুলিশ আসে, এসে জিজ্ঞেস করে কেন তুমি এরকম লাগেছেন কেন, আপনাকে বলতে হবে গায়ে যা তো যা, আমি কি আপনি কিসের পুলিশ হয়েছেন, হ্যাঁ আপনার বিহেভিয়ার এরকম কেন। আমি ওনার সাথে অনেক রাগ দেখাইতেছি। তারপর আমার বাব্বু অনেক জোর জবরদস্তি আমার বাসায় নিয়ে আসে, তারপর ও আইসা বাসায় আমার পা ধরে ইচ্ছা মতো কান্না করে, প্লিজ তুমি এরকম কইরো না, আমার আর সহ্য হইতেছে না। দাম বলে কেন সহ্য হবে না কেন, তুমি আমার সাথে যেগুলো করছো ওগুলো কি আমার সহ্য হয়েছে। তো আমি করি কি, একটু যদি সুযোগ পাই গিয়ে রুমের গেট আটকায় ফাঁসি দিতে যাই। তো আমার বাসা প্রতিটা গেট ভাঙা ছিল, মানে আমার জন্য লক সব ভেঙে দিছে যেন আমি লক না করতে পারি। তো আরেকবার করি ফাঁসি দিতে যাই, তো আমাদের ওখানে একটা বেম প্লেটের মতো ছোট একটা জায়গা ছিল, ওটা দিয়ে আর কি দেখা যায়। তো আমি গেটটা লক করে দিয়ে আবার করি কি, আমাদের ঘরে একটা মেশিন ছিল ওটাও দিয়ে দিই, যে ভাঙলেও যেন না ভাঙতে পারি, মেশিন দিয়ে দিই। তো এই ফাঁকা দিয়ে দেখা যাচ্ছিল। তখন মানে ও ছিল আমাদের রুমে, আম্মু ফোন দিছে যে দেখো এরকম ফাঁসি দিতে যাচ্ছে, আমি কি করবো, আমি বাসায় কর, বাবা কাজে চলে গেছে, এখন আমি কি করবো, মেয়েটা তো আমার শান্তি দিতেছে না। তো করে কি, ওর একটা ছোট ভাইকে নিয়ে আসে, ওর বেম প্লেট দিয়ে ঢুকায়, তুই ঢুক।
তো এখন ওকে দেখে আমি হাসতেছি, মানে আমার অনেক হাসি পেয়েছে, বেম প্লেট দিচ্ছে এটা ঢুকতেছে। আমি কই তুমি নামো না, তুমি এখানে ঢুকছো কেন? বলে কি আপু আপনি তো মরবেন না, আমি মরে যাবো। এই বেম প্লেট দিয়ে যদি আমাকে ফেলে আগে তো আমার মাথাটা ফাটবে, তারপর আপনি মরবেন। তো আমি বলি কি আচ্ছা তুমি বের হও। তো ওই ছেলে আমার নেমে যায়, তো আমি করি কি দিয়ে দেই ফাঁসি। তো প্রায় মানে কয়েক সেকেন্ড গেছে, এর মধ্যে ও করছে কি ধাক্কা দিয়ে গেটটা ভেঙে ফেলছে, ভেঙে আমার পাটা উঠায় নিচ্ছে, উঠায় নিয়ে ওটা কেটে ফেলছে। আচ্ছা তারপরে করে কি আমি বেঁধে রাখি বাসায়, মানে কারণ একটু পর পর আমি এটা করতেছি ওটা করতেছি, বেঁধে রাখে। তো আমি 2-1 দিন এভাবে বাইধা রাখে, ওয়াশরুমে গেল আম্মুর সাথে যায়, লক করতে দেয় না এরকম। মানে আমি ব্লেড পাইতেছি, আমি ব্লেড দিয়ে হাত কাটবো, মানে আমি বাঁচবই না, আমাকে কেউ বাঁচাইতে পারবে না। তো এরকম আমি ওর সাথে কথা বলি, মানে ওর প্রতি আমার একটা মানে রাগ চলে আসছে। তো এরকম ওর সাথে ঝগড়াঝাটি লাগে। তো লাস্ট মোমেন্টও আমার সাথে অনেক খারাপ বিহেভ করে, যা তুই মরলে মরগা, তোর পেয়েছে কি সারাদিন দৌড়াবো নাকি, আচ্ছা তুই একটা ঢং পায়ে বসছিস। তো এগুলো বললো আমার আরো অনেক কষ্ট লাগে, আমি আবার কান্নাকাটি করি। তা আম্মু করে কি নামাজে দাঁড়ায়। আচ্ছা আমাকে একটু বলেন তো, মানে ও যখন আপনার সাথে এসে নিজে থেকে কথা বলতো তখনও আপনি কেন সুইসাইড করার চেষ্টা করতেন? না তখন তো হয়েছে গিয়ে ও যে ফেসবুকে মেয়েদের সাথে কথা বলতেছে এই এগুলো রাগ তো আমি থেকে? দেখে ফেলছি, হ্যাঁ। যে আমার পাশে কিন্তু আছে, কিন্তু আমাকে বুঝতেছে ও আমাকে ভালোবাসে, আমার পাশে আছে, কিন্তু অন্য জায়গা দিয়ে ফেসবুকে আরেক মেয়ের সাথে কথা মানে বলতেছে। তখন আসলে আপনি মানে আপনার কাছে মনে হতো যে ও ও তো আপনাকে মিথ্যা ভালোবাসে না বলতেছে। বা মিথ্যা বলছে? হ্যাঁ কারণ আমি তো দেখতেছি ও আমাকে মিথ্যা বলছে, ও আমাকে এসে বলতেছে একটা, আমি দেখতেছি আরেকটা। ঠিক আছে তারপর হলো কি মানে আশেপাশের মানুষগুলো না আমার দেখি একটু আর চোখে তাকাচ্ছে, আমি তো যা করছি করছি পাগলামি। আর চোখে মানে আমি এরকম একটা সিকনেসে ছিলাম যে আমার কোনো হেতায়েত জ্ঞানই ছিল না, মানে মরে যেতে হবে সেটাই হচ্ছে মেইন। তা আমি করি কি রাগে আমাদের ঘরের আলমারিটা ভেঙে ফেলি। ওকে ভেঙে ফেলি, তো দেখতেছে নিজের গায়ে নিজে কামড় দিতেছে, খামচি দিতেছে। মানে আমি আমাকে ধরে কে রাখছে কেন, বেঁধে রাখছে কেন। এর মধ্যে আমার ছোট্ট মামা চলে আসে, যে আমার বাবার মতোই আমাকে ছোট থেকে ওনার কাছেই আমি মানুষ হয়েছি, অনেক আদর করে। তা আসে, তো আমার করে কি হাত পা বাঁধতে নেয়, আমি আমার ছোট বোনকে লাথি মেরে ফেলে দিই। আমার ছোট বোনটা খুব ছোট তখন, 6-7 বছর। তো আমি লাথি মেরে ওকে ফেলে দিই, এই কারণে মামা আমাকে অনেক জোরে একটা চড় মারে। তো তুই ওকে কেন মারতেছিস, ও কি করছে? তো আমারে মামা মারার পর আমি আমার মামাকে ধরে বলি, মামা আমি কি করব, আমার তো দম বন্ধ হয়ে আসতেছে, আমি তো বাঁচতে পারতেছি না, আমার তো ভালো লাগতেছে না। দেখেন আমার থেকে মানুষগুলো কিভাবে তাকায়, আমি কি এরকম মেয়ে ছিলাম? আমাকে সবাই ভালোবাসার চোখে তাকাইতো, একটা আন্টিও আমাকে ছাড়া দেখা গেছে ওনাদের কোনো দিনই পার হইতো না, সারাদিন আমাকেই খুঁজতো। আর আজকে ওনারা আমার দিকে ভালোভাবে তাকায় না, আমাকে বাজে কমেন্ট পাস করতেছে, যে আল্লাহ এই মেয়েগুলো করছে, সুসাইড করেছে, ছি 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 দিতেছে। আমি তো করে ফেলছি, এখন আমি কি করবো? তো এটা বলে আমার মামা আমাকে আমার ওদের বাসায় নিয়ে যায়, আমি 2-1 দিন থাকি। তো ওখানেও যায়, যে আমার সাথে দেখা করে। তো দেখা করার পর আসি বাসা, আসার পর আমার একটা বান্ধবীর সাথে ওর চ্যাটিং হয়। তো আমার বান্ধবী আমাকে এসে বলতেছে যে দেখ ও তোমাকে দেখ কি মেসেজ করছে, আমায় তো রাতে 2টা-3টা বাজে কল দে। কি বলিস তুই এগুলা? ওর সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, ওর সাথে আমার আজকে কতদিন রিলেশন যাচ্ছে, তোরে মেসেজ দেয় মানে? বলে কি হ্যাঁ আমাকে মেসেজ দেয়, আমাকে দেখাইছে। তবে আমি মেসেজ দিয়ে ওর সাথে চ্যাটিং করতেছে আমার ফ্রেন্ডের আইডি দিয়ে। তো হ্যাঁ আমি ওরে ফোন দিতেছে, আমার নাম্বার দিয়েও ফোন ধরে না, কিন্তু আমার ফ্রেন্ডের সাথে চ্যাটিং করতেছে। আচ্ছা এই ছেলে কখনো মানুষ হবে না, কি করব, ভাল লাগতেছে না, বসে আছি একা। আর আমার আসলে স্লিপিং পিল নেওয়ার কারণে মানে আমার মেন্টালি এতটাই চাপ পড়ছে যা বলার বাহিরে। তো 31st নাইটে আবার সেই না 30শে ডিসেম্বর সুসাইডটা করি আবার। আবার আবার Okay. আবার করার পর আমাকে তখন মিরপুর হসপিটালে নেওয়া হয়। মানে অবস্থা এত খারাপ বলার বাহিরে, কারণ এই 3টা মাসের মধ্যে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর একটুকু সময়ের মধ্যে আমার আসলে 3বার সুসাইড করা, মানে আমার শরীরে কিচ্ছু নাই, মানে জান শেষ, এক তো খাওয়া দাওয়া করে এরকম। তো সুসাইড করার পর ওই সময় ও থাকে পাশে, থাকার পর আমি ওর সাথে আর কোনো কথাবার্তা বলি না। তো আমার বাসায় এসেও আমার খাওয়া দিয়েছে, বলে কি আমি এগুলো করি, আমি নিজের চোখে দেখছি, বল ঠিক আছে মাফ করে দাও। মানে ওর একই কথা যাই করুক মাফ করে দাও, মানে মাফ চাওয়াটা ওর কাছে অনেক ইজি। তা আমিও চিন্তা করলাম যে ছেলের জন্য আমি সুসাইড করতে গেছি, লোক জানাজানি হয়েছে,
এখন তো আমার কোনো ওয়ে নেই, কে বা আমার সাথে মানে আসবে, বা আমি বা কার কাছে যাবো, কাউকে তো আমার ভালো লাগে না। মানে আমার লাইফে এত মানুষ আমাকে পছন্দ করছে, কাউকে আমার ভালো লাগে না। এখন আমি কি করব? ওর সাথেই থাকি, কথাবার্তা হয়, তো বলে ঠিক আছে আমি ভালো হয়ে যাব, তুমি আসলে এগুলো করো না। আমি কিন্তু ভালো হবা তো? বলে কি হ্যাঁ। আমি কি কি তাহলে মাথা ছুঁয়ে কসম খাও, যেটা আবেগ বলে। তো মাথা ছুঁয়ে কসম খাইছে। ঠিক আছে, জানুয়ারি মাস আসলো, ওর বার্থডে আবার চলে আসলো, একসাথে সেলিব্রেট করলাম, ঘুরলাম। তো ভালোই দিন যাচ্ছিল, ঘুরলাম ফিরলাম। তো 4-5 মাস যাওয়ার পর ওকে দেখি একটু আবার চেঞ্জ। আমি বলি, তুমি আসলে ঠিক মতো কথা বলো না? বলে কি না, এখন তো কলেজ উঠছি, পড়াশোনার চাপ, এই কারণে। আর এদিক দিয়ে আমার কোনো পড়াশোনাই হচ্ছে না। আমি তো পড়াশোনা একবারে ডাব্বা, কারণ আমি কলেজ অ্যাটেন্ড করিনি, পড়াশোনার দিকে আমি নেই। মানে শুধু শুধু আর কি ভর্তি হওয়া আর কি, কলেজে পড়াশোনা হচ্ছে না। তা আমি বলি ঠিক আছে আমি কলেজে। ও বলে কি না, তুমি কলেজে কি করবা, কলেজ যাওয়া লাগবে না। আমি কেন না, কলেজ যেতে হবে না, তুমি এটা কি বলো? তাও কলেজ যাই, যাওয়ার পর ঘুরে ফিরে আসি, তো দেখি আমার পড়াশোনা আমি অনেক পিছিয়ে গেছি, সবাই অনেক এগিয়ে, আমি কয় কি হ্যাঁ। তো আমার সাথে অনেক রাফ বিহেভ করে, কয় এইসব বাঙ্গাল টাঙ্গাল নিয়ে মানুষ ঘুরে, তো এরকম বিহেভিয়ার করে। তো আমি বলছি আমি ঘুরতে যাবো না, আমি চলে যাব, চলো। তো চলে যাই, তো আমার সামনে স্মোক করে। তো আমার এটা খুব মাইন্ডে লাগে, যে ছেলে এগুলো করে না আমার সামনে করতেছে। আমি অনেক রেগে যাই, রেগে ওরে রেখে চলে যাই বাসে। বাসে যাওয়ার পর মানে আমি প্রচন্ড পরিমাণ ওর উপরে রাগে থাকি। তারপরে হয় কি, ওর ফোন টোন ধরি না কয়েকদিন, তারপর শুনি এরকম যায়। তারপর আমি করি কি, ওর কাজিনের সাথে চ্যাটিং করি। কাজিনের সাথে চ্যাটিং করার পর কথাবার্তা বলি, তো এটাও জানতে পারি যে ওর কাজিনের সাথে আমি চ্যাটিং করছি নিজে থেকেই, আর ওর নাম্বার নিছে আমার থেকে, আমি দিছে, আমি ওর সাথে কথা বলছি রাত্রে। এটা জানার পরও আমার উপর অনেক রেগে যায়, অনেক বেশি। আর আমিও না রাগের মাথায় তো করছে, তারপর ওরে ভয় পেতেছে যে ও যদি আমাকে আবার ছেড়ে চলে যায়। আমি যে কাজিনের সাথে কথা বললাম, আপনি কেন ওর কাছে সাথে কথা বলেছেন? মানে ওর উপরে রাগ করে যে ও বিভিন্ন মেয়ের সাথে কথা বলতেছে, আমি তো এই 1-1.5টা বছর চলে গেছে, আমি কিছুই করি। ওকে 2013 থেকে 2014 এপ্রিল আমি কারোর সাথে কখনো কথা বলিনি। ওকে তো আমি রাগ করে সেদিন কথাটা বলি। ওকে তো বলার পর যায়, ও রাগ করে, তো আমি ওরে অনেক বুঝায় মাপটাপ চাই, তো ঠিক হয়, মানি, ও মানে মানার পর কিন্তু ওর যে আমার উপরে একটা রাগ চলে আসছে না, যে আমি কথাটা বলছি, তো আমার সাথে ঠিক মতো কথা বলে না। রাত্রে ফোন দিলে ওয়েটিং, আর ওই সময় ওরকম মেসেঞ্জারটা সচরাচর ছিল না, ওপেরা দিয়ে মানুষ কথা বলতো, আর মোবাইল ওয়েটিং। আমি ওয়েটিং পাচ্ছি তো পাচ্ছি, আমি ওকে মেসেজ করতেছি কার সাথে কথা বলতেছো এত রাত্রে, 12টা-1টা বেজে গেছে, তো আমাকে কোনো অ্যান্সারই দেয় না। পরে সকালে ফোন দিয়ে বলে ফোন রাখো, ব্যস্ত আছি, এরকম বিহেভিয়ার। তো এরকম যায়, যাওয়ার পর আমরা মেয়ের 2 তারিখে আমাকে বলে কি চলো তোমাকে নিয়ে ঘুরতে যাব। তো আমি আম্মুকে না বলে কলেজের কথা বলে ঘুরতে যাই ওর সাথে। আচ্ছা মাওয়া। মাওয়া চলে গেলেন? হ্যাঁ মাওয়া। আচ্ছা মানে তো মাওয়া- কলেজের কথা বলে গেছেন? হ্যাঁ কলেজের কথা বলে গেছি, আর বাইক দিয়ে গেছি, বেশি সময় লাগেনি। আচ্ছা তো মাওয়া গেলাম, তারপর ওর সাথে ওর একটা ফ্রেন্ডের গার্লফ্রেন্ডও গেছে। আচ্ছা তো ওর ফ্রেন্ড ফার্স্টলি গেছি, যাওয়ার পরেই না ওর ইন্টেনশনটা মানে ওর গার্লফ্রেন্ডের থেকে বেশি আমার প্রতি, আচ্ছা। আমাকে অ্যাটেনশন দিতেছে বেশি। ওকে তো পাশাপাশি বারবার আসতেছে, তো আমি না মানে এগুলো পছন্দ করতেছি না, কারণ আমি তো ওরকম কখনো কারোর সাথে কথা বলিনি। তো আমি মানে ভাল লাগতেছে না, আমি বলি কি করব। তারপর ওখান থেকে না কোথায় চলে যায়, আমি জায়গাটা চিনি না, ওকে মাওয়া থেকে ব্যাক করে আরেকটা জায়গায় চলে আসি, গ্রাম অঞ্চল টাইপের, আচ্ছা নদীর কেরানীগঞ্জ মেবি ওই সাইডটা। তো ওখানে ওই ছেলের ওর বন্ধুটার একটা চাচা আসে, উনি আবার ওখানে চেনা জানা, তো উনি এসে আমাদের নিয়ে যায়, ঘুরাবে আমাদের ওই এলাকাটা। তো ওনার সাথে ওনার একটা গার্লফ্রেন্ড আছে। ওকে তো ওনার গার্লফ্রেন্ডটা করতেছে কি, যে ওর যে বন্ধু ওর সাথে অনেক দুষ্টমি করতেছে, হাতাহাতি করে করতেছে। ওর গার্লফ্রেন্ড রাগ করে আবার মানে আমার যে ভিএফ ওর কাছে আসতেছে, মানে ও ওরে দেখাচ্ছে আমি এখন মানে দাঁড়ায় আছি, মানে ওরা এরকম নাটক করতেছে আমি দেখতেছি। আমার কাছে খারাপ লাগতেছে, আমার বয়ফ্রেন্ড কেউ গায়ে হাত দিতেছে আমারই সামনে। তুই মেয়েটা বলতেছে তুমি মাইন্ড করো না, নাথিং, এগুলো ফ্রেন্ডকে টাচ করতেই পারে, দেখো না আমার বিয়ে আরেক আন্টির সাথে কি করতেছে। আমি বলি আমি কিছুই বলতেছি না, মানে আমি কি বলবো, আমি লজ্জা পাইতেছি।
তো ও বুঝতে পারতেছে যে আমি রাগ করতেছি। তো অনেক সুন্দর একটা জায়গায় যাই, ঘুরি। ওর ফ্রেন্ডটা ওই আন্টিটার সাথে পিকচার তুলছে। আন্টি বলতে কি মানে কেমন এজের হবে, উনি 26-27, তখন আমরা খুবই ছোট। তো ওদের সাথে ছবি তুলতেছে, মানে ওই আন্টিটা যেন অন্য টাইপের ছিল। ওনার হাজবেন্ড বাইরে থাকতো, উনি আবার আরেকজনের সাথে রিলেশন করতো। তো এরকম টাইপের। আমরা হাসতেছি কি দেখো আন্টি টাকা দিয়ে আমরা ঘুরতেছি। তো আন্টিটা আমাদের খাওয়াইছে রেস্টুরেন্টে। তো আমরা যখন মানে সিএনজিতে আবার ব্যাক করবো, তো খুব বৃষ্টি হইতেছিল। তো এখন সামনে বসছে না ওর ফ্রেন্ডটা, আমরা তিনজন পিছে বসছিলাম, ওই মেয়েটা, আমি আর আমার বিয়ে। তো ওই ছেলেটা পিছে মানে সামনে ছিল। তো বলছে আমি ভিজে যাচ্ছি। তো আমি আমার বয়ফ্রেন্ড বললাম তাহলে তুমি সামনে যাও, তাহলে তো আমিও ভিজে যাব। তো এই মেয়েটা খুব করে কি বলে কি না সমস্যা নেই, ও পিছে আসুক, মানে ও ওর বিফকে নিয়ে বসবে। তো আমি কর্নার সাইডে বসি, তারপরে আমার বিয়ে বসে, তারপরে আবার ওর বন্ধুটা বসে, আর গার্লফ্রেন্ডটা বসে। তোর গার্লফ্রেন্ড এক পর্যায়ে মানে খুবই ক্লোজলি বসে। তো আমি লজ্জা পেয়ে আরেকদিকে তাকাইছি। এর মধ্যে ফ্রেন্ড করে কি মানে আমার গায়ে টাচ করে পিছন থেকে, মানে পিছের মধ্যে। তো আমি না মানে সরে আসি, আমি ভাবছি মিস্টেকলি হয়েছি। সেকেন্ড টাইম আবার করে। তো আমি বুঝতে পারতেছিলাম যে ওর ইন্টেনশনটা ভালো না। তো আমি চলে আসি, আমি বলি আইসা বলি কি তোমার ফ্রেন্ডটা না ভালো না, কেমন জানি। বলে কি না আসলে আমিও পরে বুঝতে পারি হয়তো এমনিতে লেগে গেছিল। তো ওটা মাইন্ড করি না। তো এই ছেলেটা একদিন আমাকে ফোন দেয়। আচ্ছা। আমি বলছি তুমি আমার নাম্বার পাইছো কই? বলে কি কেন? ও দিছে, তোমার বয়ফ্রেন্ড দিছে। আমি কো তো বলে কেমন আছো? আমি কে হ্যাঁ ভালো আছি, তুমি? বলে, হ্যাঁ ভালো। তো এগুলো বলে কথা বলে রেখে দেয়। আমি বলি তোমার ফ্রেন্ড বলছিল, ও আচ্ছা, আমার থেকে নাম্বার নিছিল। আমি কো আচ্ছা, সমস্যা নেই, ও আমার অনেক ক্লোজ ফ্রেন্ড। তো বলার পর আমি আমার নানু বাসায় যাই। ওই ছেলেটা আবার আমার নানু বাসার পাশে থাকতো। আচ্ছা। তো আমি ওখানে ফাস্ট ফুডে যাই, ওর সাথে আমার দেখা হয়। কারে ভাবি আপনি আসছেন খান, ও আমাকে মানে আমার বিলটাও পে করে দিল। তা আমি এত মাইন্ডে নিইনি। তো বলে কি আপনি ফোন টোন দিলে আপনি তো আপনার বয়ফ্রেন্ডে বলে দেন, এটা তো সমস্যা, আপনি এমন কেন? ও কি এমন? ও যে কত মেয়ের সাথে কত কিছু করে সেটা কি আপনি জানেন? বলে কি আল্লাহ কি বলো। আবার মানে জানুয়ারি থেকে নিয়ে এই পর্যন্ত ভালোই তো ছিল, মে পর্যন্ত এগুলো কোনো কিছু পাইনি। আমার না মানে মানে মনটা ভিতরে কেমন কামড় দিতেছে যে ও কি করছে কি করছে, মানে আমার জানার খুব ইচ্ছা। তোর আমি বারবার জিজ্ঞেস করতেছে কিছু বলে না। আমি বলি কি দাঁড়া তুই এগুলো করিস না, আমি এখন থেকে আমিও শুরু করব। তাহলে তুইও করবি আমিও করব, তাহলে আমার আর মাইন্ডে লাগবে না। তো আমার আইডি থেকে কয়েকটা ছেলের সাথে আমার চ্যাটিং হয়, হাই হ্যালো কেমন আছো, ভালো আছি। তো এর মধ্যে আমার একটা স্কুল ফ্রেন্ড থাকে, ও আমার বয়সে ছোট। তো ওর সাথে আমি খুব দুষ্টামি করতাম। তো আমাকে আই লাভ ইউ মেসেজ দিয়েছে। আমি লিখছি আই লাভ ইউ টু রে, এরকম। তো আমার মোবাইল ব্যালেন্স শোনো না, আমি লিখছি যে এই শোনো না তুমি না আমার মোবাইলে 20টা টাকা পাঠিয়ে দাও, এটা মেসেজ করছি। আর কয়েকটা ছেলের সাথে আমার এমনিতে কেমন আছেন কোথায় থাকেন এরকম টাইপের কথাবার্তা হইতো। তো এরকম দেখতে দেখতে রোজা চলে আসে। আর আমি ওকে জিজ্ঞেস করি, মানে আমার মনে তো সন্দেহ জায়গায় আছে যে নিশ্চয়ই কিছু করে, ফ্রেন্ড যেহেতু বলছে ওর ফ্রেন্ডকে তো অবশ্যই শেয়ার করে। তো ওর ফোন দিয়ে বলতে হচ্ছে তুমি ভাবতেছো যে ও দোকানে আছে, ওর বাবার যে দোকান ছিল ওখানে বসতো, ওর বাবা বিজনেসম্যান। ও তুমি তো ভাবতেছো দোকানে আছে, ও তো মেয়ে নিয়ে ঘুরছে। আমি বলি, কি বলো মেয়ে নিয়ে ঘুরছে, কারি নিয়ে ঘুরছে আমি একটু বলো না। বলে কি না তুমি চিনবা না, এখানে আমাদের এলাকার একটা মেয়ে আছে, ওর সাথে ওর সম্পর্ক। আমাকে কি বলো? তা আমি না এখন আর ওরে জিদ করে জিজ্ঞেসও করি না, আমি আমার মতো থাকতেছি। তারপরে রোজা চলে আসে। রোজার মধ্যে ওরা আমি বলি সত্যি করা বলো তো তুমি তো রোজা রাখছো, তুমি করো? বলে কিনা আমি এমন কিছুই করি না, যা করছে আগে করছে এখন আর করি না। তা আমি না বলি কি সত্যি? বলে কি হ্যাঁ। তো আমার আম্মু রোজার ব্যাংকে যায় টাকা ওঠানোর জন্য, আমার মোবাইলটা অফ পায়। তো অনেকবার কল দেওয়ার পর আমার নাম্বারটা অফ পাওয়ার কারণে ওকে ফোন দেয়, কারণ পাশে পাশে ওর থাকতো। যা বলে ওরে ফোন দেওয়া বলে কি যে তুমি একটু যা বলো মেঘলাকে যেন ও রেস্টুরেন্টে এসে আমার সাথে ইফতারে জয়েন করে, আমি ওকে ফোনে পাচ্ছি না। তো আমার বাসায় এসে বলে কি তোমার আম্মু তোমাকে রেস্টুরেন্টে যাইতে বলছে, এই রেস্টুরেন্টে তুমি যাও। আমি বলে ওকে তুমি বসো আমি চেঞ্জ করে আসি। তো আমি ওয়াশরুমে চেঞ্জ করতে যাই, এর মধ্যে ও আমার মোবাইলে প্যাটার্নটা খুলে ফেলে। আচ্ছা। খুলে আমার মেসেজগুলো চেক করে। করার পর আমি যখন রুমে আসি ও আমাকে অনেক জোরে একটা থাপ্পড় মারে, এত জোরে থাপ্পড় মারে আমি মানে খাট থেকে পড়ে যাই। এই ফার্স্ট আমার গায়ে হাত তুলে, মানে আমি অবাক কি বলছো, মানে ও আমার চুলে ধরে আমাকে হ্যাঁচড়াইতেছে, মারতেছে। তো মানে বাসায় তো কেউ নেই, এর মধ্যে সুযোগটা পেয়েছে, আমাকে অনেক মারলো।
তো একটা মানুষ তো বাঁচার জন্য ধাক্কা ধাক্কি করে, মানে আমি বাঁচার জন্য যতটুকু ওকে ধাক্কা দিতেছি আমি ওর সাথে পারতেছি না। ও আমাকে অনেক মারে, মানে যা বলার বাইরে। এর মধ্যে কাজ ভেঙে যায়, কাজ ভেঙে আমার পায়ে ঢুকে যায় একটা, তারপর আমার পা দিয়ে রক্ত বের হচ্ছে। ও আমাকে দেখতেছে না, ও আমাকে মারতেছে তো মারতেছে। এর মধ্যে আমার আম্মুকে ফোন দেওয়া বলে আপনার মতো আপনার মেয়ের মতো নষ্ট মেয়ে আর নাই। মানে ও মেসেজ গুলো দেখে ফেলে যে আমি আই লাভ ইউ বলেছি এগুলো, এগুলোর কারণে। তো আমার আম্মু আসার পর আমি আম্মুকে বলি যে আম্মু দেখো ওর ফ্রেন্ড এরকম এরকম বলছিল, যার কারণে আমি এগুলো করছি আম্মু। হ্যাঁ আমি করছি, আমি স্বীকার করি আমি করছি, আমি এগুলো করছি আম্মু, দেখো এই অবস্থা। তো আমার মার সামনেও আমার হাত গায়ে হাত তুলছে। আমার আম্মু বলছে তোমার সাহস তো কম বড়, তুমি আমার সামনে মেয়ের গায়ে হাত তুলছ, আপনি মেয়ে তো মাইরা ফেলবো আমি। ওরা যাই না মাইরা হইলো আমি পুলিশের কাছে যাবো, সমস্যা নেই, কিন্তু নিচের হাতে মাইরা ফেলবো এগুলো বলে। তারপর ওর আম্মি আসে, ওর আম্মি আইসা আমার হাত পা মেসেজ করতে থাকে, মানে অবস্থা তো খুবই খারাপ। আমার চোখ কালো হয়ে গেছে, ফেস পুরো নীল, আর গায়ের জায়গা জায়গা যে আমাকে যে ধাক্কা ধাক্কি করছে মারছে পুরো গা নীল হয়ে গেছে। তো আমার অবস্থা খুবই খারাপ, আর পা দিয়ে এত রক্ত পড়তেছে। ওর আম্মু আমাকে হাতটার মেসেজ করে দিচ্ছে। এর মধ্যে ওর মারে ওই বলে কি যে এখন বলবো যে ওরা নেশা বিক্রি করে, এগুলো বলে পুলিশে ধরা দিব, নষ্টা মেয়ে নেশা বিক্রি করে এগুলো বলে পুলিশে ধরা দিব, এগুলো বলে বাইরে চলে যায়। আর আমার ফোন দেওয়া বলে যে তোর মতো কতগুলারে আমার আশেপাশে আসছে, তুই কি মনে করছিস তোরে আমি ভালোবাসি? মোটেও না, যা যার সাথে গেছিস যা। এর মধ্যে ওর আম্মি আসে যখন, আমি ছেলের ফোন দিই, আমি কি তুমি না আমাকে এগুলা বলছো যে ওর আরেক মেয়ের সাথে সম্পর্ক? আর আমি তো বলি দেখেন আন্টি, ওর তো আরেক মেয়ের সাথে সম্পর্ক, আপনি আমার সাথে বিয়ে ঠিক করছেন, তো আমার লাভটা কি? আচ্ছা। ও তো ঠিক নেই, আপনি ওকে কিছু বলেন। ওর আমি আমার না ভালো বলে না মন্দও বলে না, কিছুই বলে না, চুপ করে আসছে। তো আমাকে এরকম মারে, মারার পর তো চলে যায়। তো পাশের মানুষগুলো এসা বাসার আমার অনেক খারাপ খারাপ বলতেছে, আল্লাহ এই মেয়েটা লজ্জা সরম নেই, আল্লাহ জানি রুমে কি করতেছিল, এই ছেলে মারছে, মানে উল্টা পাল্টা কথা। আমি কি আল্লাহ কি হচ্ছে? এর মধ্যে আয়শা আমার আম্মু আমার আবার মারছে, আচ্ছা। যা তুই 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 বাসা থেকে বের হয়ে যা, তোর বাসা থাকতে হবে না, তোর জন্য এলাকায় মান সম্মান থাকতেছে না, কারণ মুখ দেখাতে পারতেছে না। আমার ছোট ভাইটা মানুষের সাথে মিশে, ছোট মানুষ, মানুষ বলে হ্যাঁ তোর বোন না কয়বার মরতে গেছে, এভাবে কোশ্চেন করে লজ্জা দেয়। আমার বোনটাও ছোট, বলে কে তোমার আপু কয়বার গেছে মেডিকেলে, এরকম বলে আমার বোনটাও কষ্ট পায়, ওদের একটু সমস্যা হইতেছে। আমার কাছে অনেক খারাপ লাগে। তো আমার কিরকম করে মারি, আবার বলতেছে আমি নেশা বিক্রি করে পুলিশে ধরা দিবে, এরকম করে কথা বলতেছে। সব তো জীবন হয়ে গেছে। তো আমি না সেদিন আবারও স্লিপিং পিল নিয়ে আসি, আইনা খাই। আবার? হ্যাঁ আবার, এই 4বার হয়ে গেল। করার পর আমার আর ঈদের জ্ঞান ট্যান নাই, আমি বলতে পারি না ঈদ কিভাবে গেছে না গেছে। তো ঈদের 2 দিন পর মনে হয় আমি হসপিটাল থেকে আসি। তখন আমার মানে ভালোভাবে আমি বুঝতে পারি না যে আমি ঠিক আছি। তো আসার পর শুনি ওরা মারা নাকি আমাকে দেখতে গেছিল হসপিটালে, যেদিন আমি হসপিটালে অ্যাডমিট হই। যে বলে আপনার মেয়ে তো নোংরা মেয়ে, আরেক ছেলের সাথে গেছিল কথা বলতে, নষ্টা না হলে কি এগুলা করে নাকি? তা আম্মু বলতেছে যে আপনার ছেলে কত র্যাঙ্ক কারেন্স, তো আমার মেয়ে ধরছে, তা আপনি এরকম করে কথা বলতেছেন কেন? বাচ্চা মানুষ একটা করছে, বলে কি না নষ্টা মেয়ে এটা সেটা। তোর মা উঠা বলে কি যে আপনার মেয়ে যদি আরেকবার আমার ভাগ্নের সাথে কথা বলতে আসবো, ওরে বস্তায় ভরে নদীতে ফেলে দিব, এরকম পাওয়ার আমাদের আছে। মানে উনি ওনার পাওয়ারটা দেখাইতেছে আচ্ছা। যে উনি অনেক পাওয়ারফুল, আমার কি করবে, মানে আমার তো আর বড় ভাইও নেই বা কেউ নেই যে উনাদের সাথে গিয়ে কথা বলবে। তো এই সুযোগে উনারা খুবই আমার মার সাথে খারাপ ব্যবহার করছে, গালাগাল দিয়ে কথা বলছে। তো ওর একটা আন্টি ছিল খুবই ভালো, তো ও বলতেছে যে তোমরা কি টাকার ক্ষমতা দেখাইতেছো আপা, আজকে মেয়েগুলার ওরকম তোমাদের মতো এত টাকা পয়সা নাই, তাই তোমরা টাকার গরমে এগুলা কথা বলতেছো। বলতেছে যে আপনার মেয়ে মরলে মরুক, এরকম 10 লাখ টাকা দিলে কোনো কিছুই হয় না, আপনার একটা মেয়ে কেন 10টা মেয়ে মরলেও কিছু হবে না, আমার ছেলে যা ইচ্ছা তা করবে, একটা মেয়ে কেন 1000টা মেয়ে নিয়ে ঘুরবে, আচ্ছা। এগুলো বলে চলে যায়। তো আমার আম্মু এগুলো আমাকে বলে না, আমি না এগুলো বিলিভ করি না, কি আম্মু মনে হয় আমার কি মন ঘুরানোর জন্য বলতেছে। তো আমি ওকে ফোন দিই, ফোন দিয়ে বলি কি যে আমাকে না মাফ করে দাও, আমার ভুল হয়েছে, তুমি আমাকে মারছো ঠিক আছে, কিন্তু আমার ভুল হয়েছে, আমি যদি ওগুলা চ্যাটিং না করতাম তাহলে তুমি এগুলা করতা না, আসলে আমার ভুল হয়েছে, মাফ করে দাও। আমার বাবু বলে আল্লাহ তুই এখনো মরসনি, আমি তো ভাবছি তুই মরে গেছিস। আচ্ছা। আই ফোন রাখ, আমার গার্লফ্রেন্ড আমার ফোন দিতেছে,
ওয়েটিং এ পেলে মাইন্ড করবো। তোর মতো রাস্তাঘাট ফুকিনির সাথে কি রিলেশন করি? আচ্ছা আমার গার্লফ্রেন্ড অনেক রিচ, এটা সেটা। মানে যখন ও বলছে না যে তুই এখনো মরস নি, আমি ভাবছি মরে যাবে, মানে আমি না খুব কষ্ট পাই। আর আমি না মানে শক্ত হয়ে গেলাম মানে কথাটা শুনে, যে এই লাস্ট মোমেন্টে ও আমাকে এরকম জানোয়ারের মতো মারছে, আমার হাতে পায়ে দাগ, পুলিশ কেস হওয়ার কথা ছিল, আমি কিছু বলিনি, আমি ওকে এতবার ছাড় দিছি, আমি আর ওর দিকে কখনো ফিরা তাকাবো না, যা। তা আমি চিৎকার দিয়ে কান্নাকাটি করি আর নিজেকে সামলে আনি যে না, আমার এগুলো আর করা যাবে না, আমি নিজেকে নিজের মতো গুছানোর চেষ্টা করব, আমি লাইফে নিজেকে ভালো রাখবো। কারণ ওকে আমি এতগুলো সুযোগ দিচ্ছি, তারপর ও আমার সাথে এগুলো করতেছে। তো ওকে মিস করতাম করতাম না তা না, ভালোবাসি, মিস তো করবোই। ভালোবাসার জায়গায় ছিল, কিন্তু ওর প্রতি রাগ অভিমানটাও ছিল। তো আমি করি কে না, আমি আমার এলাকায় থাকবো না, কারণ থাকলে ওর কথা মনে পড়বে, বউর সাথে আমার দেখা হবে, কারণ একই এলাকায় থাকি। তো আমি আমার নানু বাসায় চলে যাই, ওখানেই থাকি। ওখানে থাকার পর আইডিতে আমার ফ্রেন্ড হয়, কথা বলি। তো আমার কলেজের একটা বেস্ট ফ্রেন্ড হয় ফিমা, ওর সাথে না ও আবার করতে কি আমার সাথে অনেক ফ্রেন্ডলি ছিল। তো ও অনেক রিচ ফ্যামিলির একটা মেয়ে, তোর গাড়ি ছিল, ও করতো কি সারা রাত আমার সাথে মোবাইলে কথা বলতো, হাসাহাসি করতো, মানে আমার মন ভালো রাখতো, মানে আমাকে কিভাবে ভালো রাখা যায় এর চেষ্টা করতো। খুবই ভালো একটা মেয়ে। তো আমার সাথে কথা বলতো, আর সকালবেলা হইলে কি আমরা সারা রাত কথা বলতাম, আবার ফজর বেলা নামাজ পড়ে দুজনই নামাজ পড়তাম, পরে গাড়ি দিয়ে ঘুরতাম। তা আমি না ওর একটু ভুলে যাইতেছিলাম, কারণ আমি আমার ফ্রেন্ডদের সাথে ব্যস্ত। আগে তো এরকম ছিল না, কারোর সাথে মিশতাম না, ফ্রেন্ড ছিল না। তা আমি আমার ফ্রেন্ডদের সাথে মিশতাছি, আপনার গিয়া ইয়া হইছে, আইডি চালাইতেছি, আইডিতে নতুন ফ্রেন্ড হইতেছে, কথা বলতেছি। আমি মানে অনেকখানি ওকে মানে অ্যাভয়েড করে ফেলছি, এখন ওর কথা আর আগের মতো মনে পড়ে না। তো হঠাৎ করে হয় কি, আপনাকে ও আমাকে আর কি ফোন দেয়, ফোন দেওয়ার পর বলে কি আমার সাথে একটা বার মিট করবা। আমি বলি কি কেন, আপনার সাথে কেন মিট করতে আসবো আমি? বলে কি না প্লিজ একটু আসো না, তোমার পায়ে পড়ি, একটু আসো না, কান্নাকাটি করতেছে, তোমাকে অনেক মিস করতেছি। আগস্টের 4 তারিখে, না সরি, হ্যাঁ এরকমই হবে, জুন জুলাই, হ্যাঁ আগস্টের 4 তারিখে ফোন দিছে। তারপর এগুলো বলতেছে। তা আমি আমার ভাবে আসছি যে তুই আমার সাথে এরগুলো করছিস, আমি কি তোর কাছে আসবো নাকি? তো যার গেছি, হ্যাঁ 4 তারিখ গেছি, 5 তারিখে ঘুরতে গেছি, 4 তারিখে রাত্রে আমাকে ফোন দিছে। তো গেছি আমি আমার মতো বসে আছি, কি কেন ডাকছেন বলে। আমি আবার কলেজটা বাং করে গেছি, আমাকে না বলেই গেছি। যাওয়ার পর মানে খুব খুব সুন্দর করে সেজে টেজে আসছে, যে ওকে যাওয়ার গেছি, হ্যাঁ 4 তারিখ গেছি, 5 তারিখে ঘুরতে গেছি, 4 তারিখে রাত্রে আমাকে ফোন দিছে। তো গেছি আমি আমার মতো বসে আছি, কি কেন ডাকছেন বলে। আমি আবার কলেজটা বাং করে গেছি, আম্মুকে না বলেই গেছি। যাওয়ার পর মানে খুব খুব সুন্দর করে সেজে টেজে আসছে, যে ওকে দেখে আমার আরো ভালো লাগবে, আসলে ভালো লেগেছিল। তো সুন্দর করে সেজে টেজে আসছে, আমি আমি আমার মধ্যেই আছি। তো একটু পরপর ফোন আসতেছে, মেয়েগুলা ফোন দিতেছে, ও আবার লাউড দিতেছে, জান বিবি তুমি কোথায়, তুমি আসলে কেন। ও আমাকে শুনেই দিচ্ছে, আমি শুনতেছি, আমার তো কষ্ট লাগতেছে, আমি কিছু বলি না। এরকম 4-5টা মেয়ে ফোন দিচ্ছে, দেওয়ার পর আমি কান্না করে দিচ্ছি যে তুমি আমাকে ডেকে নাকি এগুলো শোনানোর জন্য আনছো, এগুলো শোনানোর জন্য আনছো, নিয়ে আসছো কেন সেটা বলো। বলে কি না এমনি তোমাকে দেখতে ইচ্ছে করছিল, অনেকদিন দেখি না তো, আসলে এই কারণে। আমি বলি কেউ আছো, তো আমি অনেক কান্নাকাটি করি। তো একটা পর্যায়ে ওরাই বলি কি যেগুলো কেন করলাম, আমি কি ক্ষতিটা তোমার করছিলাম যে আমার সাথে এরকম নাটক করলা, একবার ফিরে আসো আবার চলে যাও, কি করছিলাম, অন্যায়টা কি আমার? তোমার মতো ছেলের আমি ভালোবাসি, এটা তো তোমার সাত কপাল, তোমার সাথে কি আমার যায়? তুমি কোথায় আমি কোথায়, তুমি দেখো তো এলাকার কোন ছেলেটা আমার পছন্দ না করে। আর আমি এতটা সুন্দর যে তারপরে তুমি আমাকে পছন্দ করো না, আমার থেকে সুন্দর কাকে পাবা তুমি? বলে কি হ্যাঁ এটা মানি, তোমার থেকে সুন্দর কাউকে পাবো না, কিন্তু বুঝো না আমার গার্লফ্রেন্ডরা ওদের টাকা দিয়ে আমাকে চালায়। দেখো দেখো আমি ফোন দিতেছি, দেখবে একটু পরে টাকা পাঠায় দেবে। আমি বলছি, ঠিক আছে আমার বাবা তো বড় লোক, না আমি তোমাকে টাকাও দিতে পারবো না, আর আমি টাকা দিয়ে প্রেমও করতে যাবো না, আমার এত ঠেকা পড়েনি। এগুলো বলে আমি রাগ করে চলে আসি। বাসায় আসার পর আবার ফোন দিই, কি হয়েছে আবার ফোন দিস?
তো বলে কি, হ্যাঁ আমরা তো বন্ধু হইতেই পারি, তাই না? রিলেশন নাই তো কি হয়েছে, যা হয়েছে হয়েছে, তুমি যা করছো করছো, আমি যা করছো, আমরা ফ্রেন্ড হইতে পারি। আমাকে ফ্রেন্ড কখনো হয় না, যার সাথে আমার রিলেশন ছিল সে আমার ফ্রেন্ড হয় কিভাবে? তো বলে কি, আচ্ছা আচ্ছা রাখ, একটু দাঁড়াও তো, আমি একটু একটা ফোন ধরি। তো আমাকে কনফারেন্সে নেয়। একটা মেয়েকে বলে কি, এই শুনো না, আমি না একটা ফ্রেন্ডের বার্থডেতে যাবো, তুমি আমাকে 2500 টাকা পাঠানো। ওকে বেবি, আমি তোমার জন্য টাকা পাঠাইতেছি। তো আমি না জিদ্দে ফোন কেটে দিই। তারপর আমি বলছি, তুই যে আমার ফোন দিবি না, দেখিস তোর মারে যা, আমি বিচার দিয়ে আসবো। এত কথা না বলে, ওনার ছেলে নাকি এত ভালো, তা আমি খারাপ, তা আমি খারাপের জায়গা থেকে তুই আমাকে ফোন দিস কেন, তুই ফোন দিবি না? তেরা বলে আমি রেখা দিই, ফোন দিয়ে। তো আমি নাম মাস কালাম পড়তেছি, আল্লাহ বিল্লাহ করতেছি, আমার বান্ধবীর সাথে আড্ডা দিতেছে, ঘুরতেছে। তো আমার বার্থডে 13 আগস্ট। তো আমি 12 আগস্ট রাত্রে নামাজ পড়ে, তাহাজ্জুদ নামাজ পড়ে উঠছি। আর আমি খুব আল্লাহর কাছে কান্নাকাটি করতাম নামাজ পড়ে, যে আল্লাহ তুমি আমার ভাগ্যে কি রাখছো, আল্লাহ একটা দিক করো, এরকম ভালো লাগে না। তো বার্থডে উঠা, নামাজটা পড়ে উঠা ফেসবুকে ঢুকছি, দেখি ও আমাকে ছবি পাঠিয়েছে একটা মেয়ের সাথে, মানে মেয়েটাকে হাত করে রাখছে এরকম। মানে আমার বার্থডে গিফটটা যে এত মানে বাজে হবে আমি বুঝতে পারিনি। মানে ও আমাকে একটা বার্থডে গিফট দিচ্ছে আমার। অনেক কষ্ট পাই, বার্থডের দিন সারাটা দিন মন খারাপ যায়। বের হই ফ্রেন্ডদের সাথে, বার্থডে সেলিব্রেট করি, চলে আসি। তারপর ওর সাথে আমি আর কোনো কন্ট্যাক্ট করি না, ফোন দিলেও আমি রিসিভ করি না, মানে আমি ওর সাথে কথা বলবো না। তো সেপ্টেম্বর মাসে আমার একটা ছেলের সাথে মানে বিয়ে ঠিক হয়। তো সেপ্টেম্বর 10 তারিখে আমার এঙ্গেজমেন্ট। তো আমাকে 9 তারিখে রাত্রে ফোন দিচ্ছে, বৃহস্পতিবার। ফোন দিয়ে অনেক কান্নাকাটি করতেছে, যে তুমি কি কাজটা করতেছো, তুমি আমাকে রেখে বিয়ে করে ফেলতেছো, এটা তুমি বিশ্বাস করতে পারি না। যে মেয়ে আমার জন্য 4টা বার মরতে গেছে, সে কি কাজ করতে পারে? আমি তো, মানুষ অনেক কিছুই করতে পারে, মানুষ পারে না এমন কিছুই নেই। বলে কি, না তুমি এটা করতে পারো না, তুমি এটা করবা। আমাকে তুমি বললেই হবে, আমি করবো না? তুমি যখন আমাকে ফেলে চলে গেছো, আমি যখন মরতে গেছি, একটা বার খবর নাওনি, তখন কে ভাবছো? আর তুমি আমার উপরে কোন অত্যাচারটা করনি, কোন অত্যাচারটা করনি সেটা তুমি আমাকে বলো। তুমি আমার গায়ে হাত তুলছো, আমি তোমার জন্য মরতে গেছি, তুমি অন্য মেয়েদের সাথে অ্যাফেয়ার করছো, সবই তো করছো। বলে কি, না তুমি করবা না। অনেক কান্নাকাটি করে, আমি অনেক কান্নাকাটি করি, যে আসলে আমি তোমার ভালোবাসাটাই আমার ভুল ছিল, আর তোমার জন্য যে সুসাইড করতে গেছে এটা আমার সবচাইতে বড় ভুল ছিল। ওগুলো যদি না করতাম, আজকে সমাজের মানুষের কাছে আমার এতটা ছিছি পাইতে হইতো না। আর সমাজের মানুষগুলো সবসময় একটা ছেলে মানুষকে সাপোর্ট দেয়, যে ছেলে যা করে করছে, কোনো সমস্যা নেই, কিন্তু একটা মেয়ে করলেই কেন করছে, মেয়ে মানুষ এই কাজটা করতে পারছে, ছেলে মানুষ 10টা কাজ করে আসতে পারে, মেয়ে পারে না, এরকম টাইপের। তো কান্নাকাটি করে, তো আমার বলে কি, যে তুমি করবা না, তুমি পাসপোর্ট করো, তোমার আমি বাইরে চলে যাবো। আমি কি, তুমি কি বললে কি হবে নাকি? বলতেছে যে না, তুমি বাসার থেকে চলে আসো, আমি তোমাকে অ্যাকসেপ্ট করবো। আমি না, আমি তো কখনো আসবো না। তারপরের দিন আমার এঙ্গেজমেন্ট হয়। ওই ছেলে বলতে, আসলে যখন আমি আবার লাস্ট সেটা সুসাইড করি না, তখন ডাক্তার আমাকে কাউন্সিলিং করতে বলে। ওকে। তো আমার মানে শক্ত হয়ে কারণটাই ছিল কাউন্সিলিং। মানে আমাকে যে কাউন্সিলিং করতো, ওই আপুটা খুবই ভালো ছিল। মানে উনি আমাকে এত ভালোভাবে কাউন্সিলিং করতো, যার কারণে আসলে আমার এতটা দিক ভালো হওয়া হয়েছে কি, আমি আর কি প্রায় 1.5 বছর আমাকে কাউন্সিলিং করানো হয়। তো ফার্স্টলি আমি আপুটার সাথে সময় দিই সপ্তাহে 4 দিন। তো আপুটা আমাকে প্রতিদিন সপ্তাহে 2 ঘন্টা করে 4 দিন সময় দিত। তো আপুটা আমাকে সুন্দর করে বুঝাইতো। তো আপুটার কথা শুনে আমি আসলে নিজেকে বুঝতে পারি, যে আসলে আমি যেগুলো করেছি ভুল করেছি, আপুটার কথা শুনে আসলে বেসিক্যালি। তারপর আমার এঙ্গেজমেন্টটা হয়। হওয়ার পর ও আমাকে ফোন দিয়ে কান্নাকাটি করতেছে, প্লিজ তুমি রিংটা ফেলে দাও, প্লিজ তুমি রিংটা ফেলে দাও। ওকে। তো আমি বলছি, আমি কেন ফেলবো? বলে কি, না তোমার ফেলতে হবে। তো বলতেছে, ঠিক আছে, তুমি তো আমার সাথে এতদিন রিলেশন করছো, আমার জন্য এত কিছু করছো, আমার সাথে কি লাস্ট একটা দেখা করতে পারবা? আচ্ছা। আমি বলি কি, হ্যাঁ দেখা করতে পারবো না কেন, আমার বিয়ের কার্ড কি তোমাকে দেবো না? অবশ্যই আমি তোমার সাথে দেখা করবো, বিয়ের কার্ডও তোমাকে দেবো ইনশাল্লাহ। আচ্ছা। তা বলে ওর সাথে আমি দেখা করতে যাই। তো ওই মুহূর্তে করে কি, ও ওর হাত কাটে। আচ্ছা। আর ও এরকম গিলটি ফিল করে যে আসলে অনেক ভুল করছে। তো শহীদ মিনার সাথে দেখা করি, সবার সামনে আমার আসলে পায়ে ধরে মাপ চায়। হালকা হালকা কি করতেছো তুমি এগুলো? তো এগুলো বলার পর যাওয়ার পর
আমি ওর সাথে আর কি মানে আমি এই বলতেছি না আমার পক্ষে পসিবল না, কারণ আমার আগামী শুক্রবারে বিয়ের ডেট ফেলছে, ওকে আমার শুক্রবারে এঙ্গেজমেন্ট হয়েছে, আমি আরেকটা ছেলে কিভাবে না করি, একটা ফ্যামিলি প্রোগ্রাম হয়েছে। তো বলছে না তোমার করতে হবে। তো করার পর আর কি যাওয়ার পর আমি আর বাসায় আসি, তো অনেক চিন্তা ভাবনা করি। তো আমার না যে ছেলেটার সাথে এঙ্গেজমেন্ট ও আমাকে পছন্দ হয়নি, কি ছেলেটাকে আমি পছন্দ হয়নি, কিন্তু আমি রাগের মাথায় এঙ্গেজমেন্ট করছি। তো আমি পরে ভাবলাম যে ছেলেটার সাথে আমি ভালো থাকতে পারবো না, তো আমি এঙ্গেজমেন্টটা নিজে ওর জন্য ব্রেক করার পর কিভাবে আমি আব্বুকে এসে বলি যাবো আমি না বিয়েটা করবো না। তা আব্বু বলছে আগামী শুক্রবার আমরা ডেট ফেলতেছি আর তুমি এখন বলছো আমি বিয়ে করবো না। তা আমি আব্বুর পায়ে ধরে অনেক কান্নাকাটি করি যে না আব্বু আমার ধারা পসিবল না, আমি পারবো না। তা আব্বু আমার কান্না দেখে খুবই আর কি মায়া লাগে, তো আমাকে বলে ঠিক আছে। তো আমার আব্বু ওদের না বলে যে আমার মেয়েকে আমি এখন দেবো না, আব্বু হ্যান্ডেল করে সবকিছু, হ্যান্ডেল করার পর যায়। তো ও আর কি আসে বাসায়, আমার আম্মুর সাথে কথা বলে, বলে আন্টি আমার ভুল হয়ে গেছে মাফ করে দেন। তো মাফ করে দেন এগুলো বলে, তো ভালো সুন্দর আমার সাথে থাকে। তা আমি তখন না মানে ও আমার কাছে ফিরে আসছে না, আমি অনেক রাগ দেখাইতাম, ওর সাথে প্রচুর রাগ কিছু হয়নি। তো একদিন আমাদের বাসায় আসছে, তো আম্মুর সাথে আমার যে ফর্ম ফিল টাকা নিয়ে তর্ক হয়েছে। আমি বলতেছি একটা অ্যামাউন্ট, কারণ আমি ফেল করছি, আমি তো পড়াশোনা ঠিক মতো করিনি, আমি টেস্টে ফেল করছি, আচ্ছা তো আমার টাকা লাগবে, ফেল করছি। তো আম্মুকে বলতেছে, আম্মু বলছে এত টাকা তো লাগে না, এনা ঝগড়া হয়েছে। তো আমার বুঝাইতেছে, আমি করছি কি ঠাস করে সামনে জুতো ছিল, জুতো দিয়ে ওর একটা বাড়ি মেরে বসছি। আচ্ছা তো জুতো দিয়ে বাড়ি মারার পর ও চুপচাপ দাঁড়ায় আছে, ও কিছু বলে না। মানে তখন সে খুবই ভালো, সে আমাকে অনেক লাভ করে। তো ওকে মারার পর আমার কাছে নিজের কাছে এত গিল্টি ফিল হয়েছে, তো আমি নিজের হাতটা বুঝি মানে ইটা থাকে না 10 ইঞ্চি, নিজের হাতটা নিজে এরকম একটা ইটা দিয়ে বাড়ি মারছি, যে আমি ওরে মারতে পারলাম কিভাবে। ওকে তো আমার হাতটার একটা আঙ্গুলের মানে নখ পড়ে মানে পুরো পড়ে যায়, হাতের অবস্থা খুব বিশ্রী হয়। তো আমরা যে বাসাটা থাকতাম আমরা ওই বাসা ছেড়ে দিছি, কারণ আশেপাশের মানুষগুলো খুব নোংরা ভাবে কথাবার্তা বলতো। কথাবার্তা হয়, ও খুব ভালো ছেলের মতোই থাকে, আমার খুব টেক কেয়ার করে, কারণ সে আমাকে হারানোর ভয়টা বুঝতে পারছে যে আমি এঙ্গেজমেন্ট করে ওকে রেখে চলে যাব, তখন সে খুবই ভালো হয়ে যায়। তার পাস্টে যা করছে কোনো কিছুই সে করে না। তো এরকম যায়, আমার বার্থডে আসে, তো আমার জন্য সারপ্রাইজ নিয়ে আসে, তো আমার টেডি বিয়ার খুবই পছন্দ। তো আমার বার্থডে চলে আসে, ও আমার জন্য একটা টেডি বিয়ার নিয়ে আসে, মানে আমি যে কি পরিমাণ খুশি হই সেদিন বলার বাহিরে। তো টেডি বিয়ার নিয়ে আসে, তারপর ও কক্সবাজার ঘুরতে যায়। যাওয়ার পর আমি দুষ্টামি করে আবার বলি কি আব্বু তো বিয়ে ঠিক করে ফেলছে, বিয়ে দিয়ে দিবে। তো ওরা করে কি তাড়াহুড়ো করে চলে আসে, মানে আমি বুঝতে পারি যে ওর আমার প্রতি একটা টান ভালোবাসা হয়েছে। তো যাই হোক, এরকম করে দিন যায়, কথাবার্তা বলি। তো 16 সালটা খুব ভালোভাবেই কাটে, ওর কোনো অকারেন্স থাকে না, আমাদের দিনগুলো ভালো যায়। তারপর আসে 2017। 2017 প্রথম দিকে হইল কি, ওর ওয়ালেটটা আমি ধরছি, ধরার পর বলতেছে যে আমি বলি কি তোমার ওয়ালেটটা আমাকে দাও, বলে কি না ধরতে পারবো না, রাখো, এটা আমাদের তাবিজ আছে, তুমি ধরলে প্রবলেম, আমি দিস। আমি কিসের তাবিজ আছে? তো ওয়ালেটটা রেখে রেস্টুরেন্টে ওয়াশরুমে যায়। তা আমি ওয়ালেটটা ধরি, যে দেখি কি মেয়েদের নাম্বার লেখা। আমি বলি কি আল্লাহ কি এগুলো, তবে দেখি 4-5টা মেয়ের নাম্বার লেখা। তো 4-5টা মেয়ের নাম্বার লেখা, আমি বলি এগুলো কোন ধরনের কাজ করলো। আমি বলি এগুলো কি, বলে কি ফ্রেন্ড। আমি কি তুমি বললে এটা আমাদের তাবিজ আছে, এখানে দেখি মেয়েদের নাম্বার। তো করে কি ঠাস করে আমার ওটা হাত থেকে নিয়ে একটা থাপ্পড় মেরে বসে। আর আমি চলে আসতে নি, আমার উন্না টান দিয়ে উন্না ছিঁড়া যায়। তো আমি রাগে করে কি আম্মুর কাছে আসি, আয়সা বলি কি আম্মু দেখো এগুলা করছে আবার। তারপরে আমি থানায় যাই, মানে আমি ওর নামে কেস করবো যে রাস্তাও আমাকে এরকম ভাবে মারছে কেন, আমার উন্নাটা ছিঁড়ে ফেলছে। তো যাওয়ার পর মানে ভয় পেয়েছিলাম, আসলে থানায় কখনো যাইনি তো। তারপর আমি চলে আসি, তারপরে বাসায় এসে বলে কি আন্টি দেখেন একটা নাম্বার ছিল, ওই বিয়ের আগে এখন আমার নামে কেস করতে চায়, আমার বাসায় পুলিশ পাঠিয়ে দিচ্ছে, ওই বিয়ের পর কি করে এটা বলে চলে যায়। তারপরে ফোন দিয়ে রাত্রি আবার ফোন দেয়, বলে কি আচ্ছা সরি ভুল হয়ে গেছে, রাগের মাথায় একটা থাপ্পড় মারছে, তুমি এত রাগ করতেছো কেন? রাগ করবো না তো কি করবো। তারপরে একটা মেয়ে আমাকে মেসেজ করে ফেসবুকে যে ওর সাথে তো আমার এরকম কথাবার্তা হয়, সম্পর্ক, তুমি আবার কে?
আমি আবার সে আগের আসমান থেকে পড়ি 2017-তে। আবার ওর সাথে আমার ঝগড়া সৃষ্টি, কিন্তু 2015-তে সেপ্টেম্বর থেকে 16 সালটা খুবই ভালো ছিল, 17 এরকম ঝগড়াঝাটি আবার 17-তে শুরু হয়। শুরু হওয়ার পর যায় এরকম দিন, মানে ও আমাকে আবার ও টর্চার করে। আর ওরকম হয় কি, মানে কিছু হলে আমার গায়ে হাত তুলতেছে, মানে আমার উপরে অধিকার খাটাইতে আসে, মানে সে যেটা বলবে সেটাই আমার করতে হবে, আর অন্য কিছু আমি করতে পারবো না। মানে আমি ওর প্রতি একটা আকৃষ্ট হয়ে যাই, মানে ও আমাকে মারতেছে কাটতেছে, মানে আমি হিসাবে মেনে নিচ্ছি যে ও আমার লাইফ পার্টনার হবে, ওই হিসাবে আমাকে শাসন করতেছে। মানে আমার ভুলগুলো ছিল এখানে, আমি ওকে প্রশ্রয় দিছি। তো যাই হোক, এভাবে গেল। যাওয়ার পর আর কি 2017 চলে আসে শেষটা। তো 16 ডিসেম্বর আমি তখন আর কি মানে ইন্টার কমপ্লিট করে ফেলি 16 সালে। তো আমার রেজাল্ট খুবই খারাপ আসে, 2.75। মানে আমি তো পড়াশোনা করিনি, পড়াশোনার মধ্যেও ছিলাম না। যখন কলেজে পড়ি, হসপিটাল, সুসাইড, মন খারাপ নিয়েছিলাম। তো চলে আসে 2017, ভার্সিটি অ্যাডমিশন হই। না সরি, আমি তখন ভার্সিটি অ্যাডমিশন হইনি, ও ভার্সিটি অ্যাডমিশন হয়েছে। আমি অ্যাডমিশন হওয়ার পর হয় কি, ওর ভার্সিটি একটা মেয়ে আছে অজন্তা নামে, ওই মেয়ের সাথে মানে মেয়েটা হিন্দু, তো ওর পোশাকের কোনো লেভেল ছিল না, মানে খুব খারাপ ভাবে পিকচার তুলছে। তো মানে অনেক ক্লোজলি খারাপ ভাবে। তো আমার দেখে, মানে আমি অনেক বছর পর তো এরকম কিছু দেখেছি, মানে মোবাইলটা হাতে নিয়ে আমি বসে পড়ি, বসে পড়ে অনেক চিৎকার দিয়ে কান্নাকাটি করি। তা আমি বল কি হয়েছে, তা বলছে কি দেখো মো তানভীর ওগুলা করছে। তো বলতেছে কি বলবো তোকে, আর তোরটা তো তুই বুঝিস, আমাদের কথা তো আর শুনিস না, তোরটা তুই বুঝিস, তুই জানিস। তো আমি খুবই কষ্ট পাই 16 ডিসেম্বর ওটা পিকচার গুলো যে তুলে আমি, তারপর ওর প্রোফাইলে আপলোড দেয়। আমি বলি তুমি আমার ছবি কখনো প্রোফাইলে আপলোড দাও না, এই মেয়েকে তুমি কভার পিকে দিলা, প্রোফাইলে দিলা, এই মেয়ের সাথে তোমার সম্পর্ক কি? তোমাকে বলতে হবে। যায়, তারপরে দেখি ভার্সিটিতে গিয়ে মানে অনেক মেয়ে সমাহার, মানে সে ভার্সিটি লাইফে উঠে আবার চেঞ্জ, মানে তার অন্য মেয়েদের প্রতি আকৃষ্টতা বেড়ে গেল, কারণ আমি ওইরকম ওয়েস্টার্ন ভাবে চলাফেরা করি না। তো তার সবকিছু চেঞ্জ হয়ে গেল। তারপরে মানে ওর সাথে আমার প্রচুর ঝগড়াঝাটি চলছে, তো চলছে 16 তারিখ থেকে নিয়ে ঝগড়া চলতেছে প্রতিনিয়ত। তো 16 তারিখ থেকে 4 তারিখ আসলো। তো আমি ওকে ফোন ভিডিও কলে কথা বলতেছি যে দেখো, আমি চাইতেছি এখন তুমি আমাকে বিয়ে করো, যেহেতু আমার সাথে রিলেশনে আসতো, বিয়ে তো করবাই, আজকে হোক কার হোক, এখন তো তুমি ম্যাচুরেট হইছো, এখন তো তুমি বিয়ে করতে পারো, আমারও 18 ইয়ার্স হয়ে গেছে, তুমি ভাইকে ফোনটা দাও তো। তোর বোন করলো কি ফোনটা, বলতেছে ও তো উপরে ঘুমাইছে, আমি নিস। তারপর ওর সাথে আমি টোটালি কথা বলা অফ করে দিই, অফ করে আমি নিজের মতন চলি। তারপর আমি জানুয়ারি মাসে ভার্সিটিতে অ্যাপ্লাই করি, ডিগ্রিতে অ্যাডমিশন নেই আর কি, কারণ ও আমাকে ভর্তি হতে দেয়নি, যার কারণে আমি অনার্সে ভর্তি হতে পারিনি, আমার সময় চলে গেছিল। তো আমি ডিগ্রিতে ভর্তি হই, হওয়ার পর ভার্সিটির তো ক্লাস শুরু হয়নি, তো আমি ফেসবুক ইউজ করি। তো ওই ফেসবুকে আমার একটা রাজীব আর একটা সাকিব নামে ছেলের সাথে পরিচয় হয়। তো ওদের সাথে আমার ফ্রেন্ডশিপটা খুবই ক্লোজ হয়, খুবই গভীর, মানে খুবই ভালো টাইম পাস হচ্ছে ওদের সাথে। আর আমি ওর কথা মনেও করতেছি না। ওই মেয়ের সাথে পিকচার আপলোড দিতেছে প্রতিনিয়ত, ঘুরতেছে, লিখতেছে লাইফ লাইন, এরকম টাইপের। তা আমি বলে কর গিয়ে, আমি তো ওকে আর দেখতেও যাবো না। আর আমি ওকে দেখতেও যেতাম না, দেখতেছে আমার ফ্রেন্ডরা ওর আইডি থেকে স্ক্রিনশট দিয়ে আমাকে পাঠাইতো, আর আমি ওকে সাথে সাথে ওই দিন ব্লক করে দিছি। তো ওর কথা আমি কোনো ইয়াই করি না, কেয়ার করি না, তো কথাবার্তাও বলি না। তো জানুয়ারি মাস ছিল, তো আমার রাজীব ছেলেটার সাথে ভালো ফ্রেন্ডশিপ হয়, ওর সাথে আমি একদিন দেখা করি, দেখা করার পর ঘুরি, ভালো লাগে ছেলেটাকে, কথাবার্তা খুবই ভালো, আর ছেলেটাও খুবই ভালো। তো দেখা সাক্ষাৎ করে এগুলা হয়, সাকিবের সাথেও দেখা করি। তো 2টা ফ্রেন্ড আমার হয়, আর এমনিতে ফেসবুকে অনেক ছেলের সাথে আমার ফ্রেন্ডশিপ হয়। আমি নতুন নতুন পিকচার আপলোড দিতেছি প্রতিদিন সাজুগুজু করে, মানে আমি ভালোই আছি। তো এরকম চলে যায়। তো যে আমি বলেছিলাম না যে আমার ফ্রেন্ডের ছোট ভাই অমিত, ও আর কি ওর এরকম একটা ছেলে, ওকে যদি একটা কথা বলি তুমি এটা কাউকে বলবা না, সেটা ও সবাইকে বলবে এরকম। তা আমি আবার করলাম কি, দেখ না দেখ, আমার একটা রাজীব নামে একটা ফ্রেন্ড হয়েছে, সাকিব নামে একটা ফ্রেন্ড হয়েছে, আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি রে এখন, ওরে ছাইরা। বলতেছে
যে কি বলো, তুমি পাগল হয়ে গেছো, তুমি না ওরা এত লাভ করো, তুমি আবার কি করতেছো, আমাকে দেখ না, দেখ তুই দেখ, ছবি তুলছি দেখ। তো এগুলা যা ওকে বলে। তো ওইগুলা বলার পর ওর পারসেপশন খারাপ হয়ে যায় যে আমার এরকম ছেলে ফ্রেন্ড হয়েছে, আমি ওকে ছাড়া ভালো আছে এটা আমি মাইনে নিতে পারতেছে না। যে মেয়ে তো আমাকে ছাড়া কখনো ভালো থাকে না, এত ভালো থাকতেছে কিভাবে, আমি অনেক ভালো সুখে আছি। তো পিকচার গুলো দেওয়ার পর ও দেখে, তো বার্থডে যায়, ও হয়তো এক্সপেক্ট করে যে আমি তোর প্রতি অনেক উইক, ওকে উইশ করবো, তো আমি ওকে উইশও করি না, ফোনও দেন, কিছুই না, মানে আমি ওকে কোনো রেসপন্সই করি না। তো এর মধ্যে সাকরাইনের পার্টি হয় পুরান ঢাকা। তো ওই ডিজেতে গিয়ে, সাকরাইনের পার্টিতে গিয়ে মানে যত রকমের পিকচার তুলি, কাউকে বুকে নিয়ে, কাউকে পায়ে নিয়ে, মানে যেরকম ভাবে একটা নোংরা পিকচার হয় এগুলো তুলে তুলে আপলোড দেয়। তা আমি ওকে কিছুই বলি না, মানে আমার বলা দরকার কি, যার সাথে আমার সম্পর্ক নেই। তো বলি না, না বলার পর ও আর কি আমাকে ফোন দেয় 4 তারিখে ফেব্রুয়ারি, মানে ফোন দিচ্ছে কি রং নাম্বার দিয়ে, মানে ওর নাম্বার দিয়ে আমাকে কল দিচ্ছে না। তো আমি করি ফোনটা ধরি, ধরে আমি বলি কে, কথা বলে না, চুপ করে আছে। তা আমি বুঝতে পারিও, তো আমি ইচ্ছা করে বলতেছি যে রাকিব, সাকিব, মানে যত ছেলে নাম মুখে আসতেছে আমি বলতেছি যে তুই বুঝ, আমি এগুলো বলতেছি। তো বলে কি যে কালকে তোমার সাথে আমি দেখা করবো, একই কথা সেম। আমি বলি কি ফোন রাখ, এটা বলে ফোন রেখে দিই। ফোন রাখার পর ও আমার সাথে আর কি বারবার ফোন দিতেছে, তো দিতেছে, আর আমি ফোন কাটতেছি, আমি মজা পাইতেছি। আমি বলি থাক তুই, মানে আমার ইচ্ছে এবার তোরে শিক্ষা দেব। তো ফোন কাটতেছি কাটতেছি, বলে প্লিজ দেখা করো, প্লিজ দেখা করো। আমি বলি, ঠিক আছে তোর এত রিকোয়েস্ট করতে হবে না, তুই দেখ। তো আমি খুবই সুন্দর করে সাজুগুজু করে যাই ওর সাথে দেখা করতে। তো আমাকে দেখার পর তো ও বলছে কি আল্লাহ তোমার এত সুন্দর কিভাবে লাগতেছে, তুমি দেখি সুন্দর হয়ে গেছো। আমি তো হবো না, এখন তো শান্তিতে আছি, শান্তিতে থাকলে আমার সুন্দরই হয়। তো এগুলো বলি। তো আমরা টিএসসি দেখা করি। তো বসছি, বসার পর পিছন থেকে আসছে পুলিশ, বলে হ্যাঁ আপনি কি করতেছেন শুধু শুধু। তা আমি না হাসতেছি, আমি বলি কি করছে আপনি বলেন তো। বলে কি না সাইডে আসেন। আমি বলি কি আচ্ছা আসেন। তো বলছে কি ঘুরতে আসেন, কি হয় আপনার। তো ওই বলতেছে যে আমার গার্লফ্রেন্ড হয়। তো আবার আমার কানে কানে এসে বলতেছে ভালো হবে, এখন নিয়ে যদি বিয়ে দেওয়া দেয় তুমি তো আর চাইতে পারবা না, আমি কে বিয়ে করবে তোমাকে, আমি তোমাকে কখনো অ্যাকসেপ্ট করবোই না। তুই আঙ্কেলটা কথাবার্তা বলে আমাদের বলে কি এখানে থাকেও না, চলে যাও। তোমরা ওখান থেকে চলে আসছি শিশু পার্কে। এখন বললাম ঠিক আছে আমি এখন চলে যাবো, আমার অনেক সময় হয়ে গেছে, আর আমি আমার ফোন বাসে রেখে আসছি। আর তুমি তো, ও বলতেছে হ্যাঁ তোমার তো অনেক বয়ফ্রেন্ড হয়ে গেছে। ওকে হ্যাঁ আমার বয়ফ্রেন্ড হয়েছে, সো হোয়াট। বলে কি হ্যাঁ ও এখন তো ওদেরই ভালোবাসে। আমি কি হ্যাঁ আমি ওদের অনেক বেশি ভালোবাসি। তো তো এরকম ভাবে আমি কথা বলতেছি, ও কান্না করতেছে বসে বসে। তো আমি বলতেছি যে এখন কান্না করো কি আছে, এগুলো কি আমাকে ঢং দেখাও, তোমার অনেক নাটক আমার দেখা আছে, এইসব নাটক দেখায় আর লাভ নেই। তো বেসিক্যালি আমার মনে ওগুলো শয়তানি আছে যে এটা ওর এবার আমি শিক্ষাটা দেব। তো ও অনেক কান্না করতেছে, অনেক, মানে যা বলার বাহিরে, মানে ইয়াতে শিশু পার্কে বসে বসে কান্না করতেছে, আর আমি বসে বসে হাসতেছি। আচ্ছা আমাকে যেতে দাও, আমার বয়ফ্রেন্ড গুলো অনেক টেনশন করবে যে আমি কোথায় আছি, সারাদিন ফোনটা আমার কাছে নেই। বলে কি প্লিজ তুমি আমার সাথে এরকম করো না, আমি তো মরে যাব, আমি তো এটা মানতে পারবো না, এই কষ্টটা আমার মাইনা নেওয়া পসিবল না। আমি বলি আমিও অনেক কষ্ট করছি, অনেক ভালোবাসি তোমাকে, তোমার কাছেও কাজ ছিলাম, তুমি কি নিছিলা আমারে, তুমি তো নাওনি। আমি তোমাকে ফেসবুকে পাসওয়ার্ড দিতে বলছি, তোমার কাছে ফেসবুকটাই বড় হয়ে গেছে, আমার জীবনটা না। তুমি আবার মরার জন্য রেখে আসছো, তুমি সাকরাইনে পার্টি করো, তুমি অজান্তার সাথে তুমি যাও। তা এখন আমার কাছে আসছো কেন, তোমার না ভার্সিটি তো কত ওয়েস্টার্ন গার্ল আসছে, কত সুন্দরী মেয়ে আছে, আমি তো অসুন্দর, ভালো না দেখতে, আমি গরিব ফ্যামিলির মেয়ে, তুমি তো অনেক ভালো আছো। তাই এগুলো বলার কারণ কি। বলে কি প্লিজ তুমি আমার সাথে এরকম করো না। তুই করে কি আমার ফ্রেন্ড গুলারে ফোন দেয় আমার আইডি থেকে, ওদের আইডিটা নিয়ে নামগুলো জানে, জানার পর ওদের ফোন দিয়ে গালাগালি করে। তো আমার ফ্রেন্ড বলে কি ওর সাথে না তুমি ওরে না ছাইড়া দিছো, আবার ও আমার গালাগালি করতেছে কেন। আমি বলি কি এই ছেলে পাগল, কথা শুনো না, ওরে ব্লক মারো। তো রাজীব ফ্রেন্ডটা হয়, ওদের একটা গ্রুপ থাকে, গ্রুপে অনেকজন থাকে, সিনথিয়া আপি থাকে, মিথিলা আপি, করবি আপি, তো সবাই সাথে আমার পরিচয় করিয়ে দেয়। তো আমরা একটা গ্রুপের মতো ঘোরাফেরা করতাম, ভালোই লাগতো। তো এখন আমাকে
বলতেছে যে ওই আপুদের মেসেজ করতেছে সবাইকে, সবাই আমাকে জিজ্ঞেস করতেছে, আর আমি ওদের কাছে বলিনি যে আমার আগের রিলেশন ছিল। তারপরে জিজ্ঞেস করছে এই ছেলে কে, তোমার সাথে নাকি রিলেশন ছিল, আমাদের বলতেছে। আমি বলি কি না না আপু, আমি চিনি না ছেলেরে, বাদ দেন তো। মানে আমি চাচ্ছি না যে আমার পাস্ট আমার ফিউচার মানে প্রেজেন্টে আসুক। তো এরকম যায়, যাওয়ার পর ও আর কি এরকম বলতে থাকে, মাপ চাইতে থাকে, মাপ চাইতে থাকে। তোর মধ্যে 13ই ফেব্রুয়ারিতে ওর সাথে আমি ঘুরতে বের হই। মানে আমার মনে কিন্তু ওরকমই আছে যে ওর শিক্ষা দেবো, ঘুরতে বের হই। বের হওয়ার পর ভালো ঘোরাফেরা করি, 14ই ফেব্রুয়ারি তো ঘুরি। তো 15ই ফেব্রুয়ারি ওর নানা মারা যায়। তো আমাকে বলে কি যে তুমি আসো আমার নানাকে দেখতে। তো আমার নানা মারা গেছে, আমি গেছি। যার পর ওর আম্মুরা যে আমার সাথে যেগুলো আর কি খারাপ বিহেভ করছিল হসপিটালে, তো এগুলো ওর ওর আর মানে কিছু বলে না। মানে আমার কাছে একটু লজ্জা লাগে যে ওনাদের সাথে তো আমার কমিউনিকেশন আর নেই এখান থেকে। ওর পরে যে ওর সাথে আমার কথাবার্তা হয়েছে, ওর আমি আর আসিনি কখনো। যে হসপিটালে গেলাম লাস্ট রোজায়, তখনই কথাবার্তা হয়েছে, আর কখনো কথা হয়নি। তো আমার যাইতে একটু লজ্জা লাগতেছে, ভয় লাগতেছে যে কিছু যদি বলে। তো যাওয়ার পর কিছু বলে না, তো বলেছে তুমি আসছো বসো। তো বসি, কথাবার্তা বলি। তো সেদিন চলে আসি আর কি রাত্রের বেলা। তো নানুরাও আমাদের এখানে এই এলাকায় থাকে, চলে আসি। তো ওর মামি আমাকে 3 দিনের দাওয়াতের জন্য ফোন দেয়, ফোন দিয়ে দাওয়াত দেয়। তো আমি ওকে বলতেছি আমি কি যাব, বলে কি হ্যাঁ আসো না। তো আমি 3 দিনের দাওয়াতে যাই। সবাই, ওর ছোট বোন খুবই ভালো বিহেভিয়ার করে, সবাই আর কি মানে মানে অনেক আদর করে কথা বলতেছে ওর আন্টিরা। তো একটা কমিউনিকেশন ওদের সাথে হয়। হওয়ার পর এরকম যায়। তো তানভীরও খুব ভালোভাবে থাকে। তো আমাকে বলতেছে তোমার আইডি আমি চেক করবো। আমি শিওর, নাও চেক করো। তো নানা মারা যাওয়াতে ওর আম্মুরা ভালো বিহেভিয়ার করতে ওর একটা সিম্পাতি আসে আমার, যে থাক সবাই তো সবার ভুলটা বুঝতে পারছে, আর আমি তোর সাথেই থাকতে চাই, এটাই তো আমার ইচ্ছা ছিল, ওকে বিয়ে করার, এটাই স্বপ্ন। তোর সাথে কথাবার্তা বলি, বলার পর ও বলতেছে দেখছো আমার আমি তোমার কত আদর করে। তো সেটা আমাকে হ্যাঁ দেখলাম, তো আন্টি তো আমাকে কিছু বললো না, আদরই করলো, কথাবার্তা বললো। আমি তো ভয় পেয়েছিলাম যে আমাকে তাড়ায় দেবে বা কিছু একটা বলবে। তো এরকম কথাবার্তা বলি। তারপর ওর সাথে আমার হয় কি বিয়ের, আমি ওকে বিয়ের চাপটা দিই, যেহেতু এখন তুমিও বড় হয়েছো আমিও বড় হয়েছে, এখন তো আমাদের বিয়ে করা উচিত, তোমার আম্মিকে বলো আমাদের বাসা আসতে, সম্পর্ক নিয়ে তারপরে বিয়ে করি। বলে হ্যাঁ করবো তো, করবো, সমস্যা নেই করবো। তো আমি বলি তোমার আম্মিকে বলো, তোমার আম্মি তো আমার থেকে 5 বছর সময় চেয়েছিল, 2018 চলে আসছে, 14 সময় নিয়েছিল, প্রায় 5 বছর হয়ে আসে। বলে কি হ্যাঁ নিব তো, সমস্যা নেই আসো। তো এরকম যায়, কথাবার্তা বলি। তো বলে যে ও কোনো কিছু করবে না, আগে যা হয়েছে হয়েছে। তো মেয়েগুলো ছবি যেগুলো ছিল ওর আইডিতে ডিলিট করে দেয়, আমার পিকচারগুলো আপলোড দেয়। তো দেখাইতেছে যে আসলে আমি যা করছি, কারণ একটা ফেসবুক পেজটা এরকম যে কারোর সাথে কারোর সম্পর্ক আছে কিনা জানা যায় মেনলি। আর যদি হাইড করে রাখে তো তার জানা যায় না কার সাথে সম্পর্ক আছে। আর একসাথে 10 জন মানুষের সাথে তো চ্যাটিং করা যায়। তো আমাকে বলে যে তুমি প্রমিস করো ওই ছেলেদের সাথে আর কথাবার্তা বলবা না। আমি কি ঠিক আছে আমি বলবো না কথা। তো আমি ছেলেগুলোকেও অ্যাভয়েড করি। আমি যে দেখো আগে তো আমার ব্রেকআপ ছিল, তাই আমি তোমাদের সাথে কথা বলছি, ফ্রেন্ডশিপ ছিল, আমার এখন আমার বয়ফ্রেন্ড পছন্দ করতেছে না, আমি কথা বলতে পারবো না। তো ও বলতেছে যে দেখো আবারও তুমি ঠকবা, এত জনম ঠইকে আসছো না, আবারও ঠকবো, তুমি আবার ভুল করতেছো মেঘলা, তুমি এর কাজটা করো না, ওর সাথে প্যাচ আপ করো না। তা আমি তো ওরে ভালোবাসি, এখন আমি কি আর কারো কথা শুনি? আমি বলি না তুমি এটা কেমন কথা বলতেছো। বলে কি তুমি ভুল করতেছো, আমি বারবার তোমাকে বলতেছি তুমি আমার কথাটা শুনো, আমি তোমার ভালো ফ্রেন্ড হিসেবেই তোমাকে সাজেস্ট করতেছি। আমি বলি কি না তুমি ফোন রাখো, তুমি আমাকে ফোন দিও না। তো ও ছেলে আমাকে আর ফোন টোন দেয় না, আমি ওই ছেলেদের সাথে কথাবার্তা বলি না। তো আমি তানভীরের সাথেই কথা বলি, ওর সাথেই থাকতেছি, পড়াশোনা করতেছি। আমি ভার্সিটি যাই, ও আমাকে সাথে করে নিয়ে যায়, সাথে করে নিয়ে আসে। মানে ও আমাকে কোনো স্পেস দিতেছে না আমার লাইফে কোনো ফ্রেন্ড হবে। আমার আইডি ও হ্যান্ডেল করতেছে, আসলে আমার আইডি দেখতেছে, আমার ফোন চেক করতেছে, দেখা গেছে আমার ফোন ও নিয়ে যাচ্ছে, মানে না বলে আজকে এই আজকে তোমার ফোনটা দাও তো 2 দিন রাখিয়ে দিয়ে দেবো। মানে 4-5 ঘন্টা হঠাৎ করে একটা মানুষের পার্সোনাল ফোন নিয়ে গেলে যে কেউ কল দিতে পারে, এই হিসাবে আমার ফোনটা নিয়ে যেত, নিয়ে রেখে দিত। তো আমি দিয়ে দিতাম, আমার সমস্যা নেই, কারণ আমি তো কোনো কিছু করতেছি না। তো কথাবার্তা বলে,
যায়। তো এরকম কয়েকটা দিন ভালো থাকে, তারপর দেখি কি পিকচার ডিলিট করে দিচ্ছে। আমি বলতে আমার আইডি থেকে পিকচার ডিলিট করছে কেন, কারণ আমার এই সমস্যা আছে, আমার আত্মীয় দেখলে কি বলবে। আমি কহ সাকনে যখন মেয়ে নিয়ে জড়া ছবি তুলছে তখন আত্মীয় স্বজন দেখেনি, এখন আমার ছবি আপলোড দিছো দেখে ফেলবে, মানে তার মানে কি আরেকজনের সাথে তোমার সম্পর্ক আছে? বলে কি না নেই, তো এরকম বলে। তো এরকম কথাবার্তা হইতে থাকে। তো ওর আম্মু ওদের বাসায় আমাকে ডাকে, যে কোনো ওকেশনে আমি যাই, মানে তাদের সাথে এখন আমার কমিউনিকেশনটা ভালো হয়। তো ওর বাসায় আমি যাই জুলাই মাসে, আবার 2018 জুলাইতে। ওর একটা কাজিন হয়, ছোট খালতো বোন হয়, ওকে দেখতে। তো ওর আন্টির আমাকে খুব আদর করে, তো আমারও ভালো লাগে তাদেরকে, যে মানে ওনারা আমাকে আদর করতেছে, তার মানে তাদের তো কোনো একটা ইচ্ছা আছে যে তাদের বাসা আমাকে নেবেন, হয়তো আমাকে স্পেসটা দিত না। তো যাই কথাবার্তা বলি, খুব আদর যত্ন করে। আর তানভীরও খুব ভালো হয়ে যায়, ও আসলে এরকম আর কোনো কিছু করে না। আর এখন ওর পাসওয়ার্ড থেকে শুরু করে এখন সবকিছু আমার কাছে, মানে এখন ওকে যা বলে ও শুনে, বা ও আমাকে যেটা বলতেছে আমি শুনতেছি, মানে এখন চাচ্ছি আমাদের সম্পর্কটা ভালো যাক। মানে আপনারা এখনো রিলেশনশিপে আছেন? হ্যাঁ, এখনো আছি। তো এই রিলেশনশিপটা তাদের ফ্যামিলি কিভাবে দিচ্ছে যে আপনাকে তারা মেনে নিয়েছে? হ্যাঁ। এন্ড হোয়াট অ্যাবাউট দ্য বিয়ে শাদী, কি হলো সেটা নিয়ে? বিয়ে সাথে এখন ওর আম্মি আমাদের বাসায় এসে এখনো কথা বলেনি। আর ওর আম্মি আসলে কি মুখে কিছুই বলতেছে না যে উনি আমাকে লাইক করে না, তাও না করে, তাও না, মানে কোনো কমিটমেন্ট এখন আমাকে দেয়নি। ওকে, আর আপনি মানে এই যে সম্পর্কটার মধ্যে আছেন, জি। মানে আপনার মানে মনে হচ্ছে যে উনি পাল্টে গেছেন? হ্যাঁ, মানে মানে সে তার ভুলগুলো বুঝতে পারছে যখন আমি ওকে ছেড়ে চলে গেছিলাম, যে ও বুঝতে পারছে যে আমি আসলে সব সময় একটা মানুষের জন্য পাগল থাকে না, মানুষ পরিবর্তনশীল। যখন দেখছে আমি ওকে ছেড়ে চলে যাচ্ছি, আমি ওকে ছেড়ে ভালো থাকতে পারবো, তখন সে ভুলগুলো বুঝতে পারে। এটা আপনার মনে হচ্ছে? হ্যাঁ, আমার যেটা মনে উনি হচ্ছে। উনি কি করেন এখন? অনার্স সেকেন্ড ইয়ারে পড়তেছে। অনার্স সেকেন্ড ইয়ারে জি। পড়ছেন। ঠিক আছে, আমরা মেঘলার সাথে এতক্ষণ ধরে কথা বলছিলাম এবং আজকে আমার কাছে মনে হচ্ছিল যে আসলে আমি যাদের জন্য অনুষ্ঠান করি মূলত হচ্ছে স্টুডেন্টদের জন্য। আমি সবসময় বলি যে এফএম রেডিও সবাই শোনেন, বিভিন্ন বয়সের মানুষেরা শোনেন, বাট আমি গত 10 বছর ধরে এই এফএম রেডিওর সাথে কাজ করছি একেবারে কলেজ লাইফ থেকে আজকে অবধি, এবং আমার কাছে মনে হয়েছে সবচাইতে বেশি এটা স্পর্শ করে যারা হচ্ছে না স্টুডেন্ট, স্কুল কলেজে ইউনিভার্সিটির বন্ধুরা। বাকিরা হয়তো বা সময় পেলে শোনেন, মাঝে মধ্যে ফেসবুকে লাইভ হলে দেখেন, দ্যাটস ইট। বাট যদি আজকে গল্পটা শুনে থাকো, আমি তোমাদেরকে বলবো কিছু রিয়েলাইজ করতে পারছো আবেগ মানুষকে কোন দিকে নিয়ে যায়। এবং অভিভাবকদের কথা বলছিলাম আজকে স্পেশালি, আমি অনুষ্ঠানের শুরুতে বলেছিলাম, আমি যখন জেনেছি যে আজকের অতিথি হচ্ছেন একজন টিনেজার লাইফের গল্প বলতে আসছেন, তখন আমার মনে হচ্ছে যে আজকের গল্প তো তার মানে টুইস্ট বলতে কি থাকতে পারে। মানুষ আবেগতাড়িত হয়ে কিছু ঘটনা ঘটাবে এবং সেগুলোই আমরা শুনবো। হ্যাঁ, সেটাই আমরা শুনেছি এবং আলটিমেটলি এখনো অব্দি সে স্বপ্ন দেখে যে সেই ছেলে তাকে ভালোবাসবে এবং তাকে নিয়ে সে স্বপ্ন দেখছে। এটা খুব ভালো কথা, আমরাও চাই তাদের জীবনটা সুন্দর হোক। কিন্তু আমি অনুষ্ঠানটার একেবারে শেষে লাস্ট 10 মিনিটস আমি এখন যেটা করব সেটা হচ্ছে এই মেয়েটি যে ফ্যামিলি থেকে এসেছে, কারণ আমি এখানে মেসেজ এবং কমেন্ট সেকশনে অনেক রকমের মেসেজ দেখছিলাম, তো সেগুলোর কিছু প্রশ্ন আছে আমার। সেই প্রশ্নগুলো আমি মেঘলাকে করব না, আমি করতে চাই মেঘলার মাকে। আমি বলেছিলাম যে আজকের অনুষ্ঠানের শেষের 10 মিনিটটা একটু ভাইটাল হবে, বিকজ আজকে আমি অভিভাবকদের সাথে একটু কথা বলতে চাই। কারণ সবসময় আমাকে মূলত ইউটিউবে বলেন, ফেসবুকে বলেন, যখন আমি কোনো একটা ভিডিও আপলোড করি সেখানে বিভিন্ন মানুষের বিভিন্ন রকমের কমেন্টস থাকে এবং আমি চেষ্টা করি সেগুলো মাথায় রাখার, পরবর্তী কোনো এক এপিসোডে কাজে লাগানোর জন্য। তো আজকের এপিসোডে আমরা মেঘলার মাকে আমন্ত্রণ জানিয়েছি। কেমন আছেন আন্টি আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। ভালো আছেন। আমি আপনাকে কিছু প্রশ্ন করি, হ্যাঁ, সরাসরি। একটি হচ্ছে যে আপনার মেয়ে আজকে এখানে এসেছে এবং সে তার গল্পটা এখানে বলতে চাচ্ছে। হ্যাঁ, এই জায়গা থেকে আমি যদি একটু বলি যে ক্লাস 10-এ পড়া একটা মেয়ে কোথায় যাচ্ছে, কার সাথে যাচ্ছে, সে কখনো মাওয়া চলে গেল, আপনারা টেরই পেলেন না, এই ব্যাপারটা কেন হলো? আসলে আমি বুঝতে পারিনি, মেয়ের অনেক বিশ্বাস করছি, আচ্ছা, মেয়ের প্রতি ভরসা ছিল। ওকে। মেয়ে যে এমন করবে সেটা কখনো ভাবি। মেয়ে বলছে স্কুলে যাচ্ছে বা কলেজে যাচ্ছে, অথচ সে কলেজে যাচ্ছে না, কলেজ ফাঁকি দিয়ে চলে যাচ্ছে একটা ছেলের সাথে।
এবং নিশ্চয়ই কোনো মা বাবা এটা আসলে চায় না তার সন্তান এরকম করুক, তাই না? তো আপনার জন্য নিশ্চয়ই আমি জানি যে এটা আসলে অত্যন্ত কষ্টকর, কিন্তু আমি আসলে আপনাকে প্রশ্ন করার উদ্দেশ্য হচ্ছে আমার এই অনুষ্ঠানটা অসংখ্য লক্ষ লক্ষ মানুষ বিভিন্ন জায়গা থেকে শুনছেন বা দেখছেন, কেউ কেউ ফেসবুকে, যদিও লোকেরা ফেসবুকে লাইভটা শেয়ার করার কথা বলার পরেও চুপচাপ বসে থাকেন। কিছু কিছু মানুষ তাদের মনে হয় যেগুলো শেয়ার করলে ঘরের কথা বাহিরে জেনে যাবে, বাট যদি না জানে তাহলে একদিন কিন্তু আপনার ছোট বোন সেম ঘটনা ঘটাবে। সো মেঘলার মার সাথে আমরা একটু কথা বলবো, যদি পসিবল হয় আপনার লাইফটা শেয়ার করে ফেলবেন এর ভেতরে। আন্টি, এই যে আপনি যখন বুঝতে পারলেন যে সে এরকম একটা ঘটনা ঘটিয়েছে এবং একবার আত্মহত্যা করার জন্য ডিসিশন নিল এবং হসপিটালে ভর্তি করলেন, তারপরেও কি আপনার একটু সচেতন হননি যে আপনার মেয়ে আবারও ওই একই ভুল করতে পারে? না, সচেতন অনেক হয়েছি। আচ্ছা শুধু 4বার যে ও ওষুধ খেয়েছে সেটা না, আচ্ছা ও নদীর থেকে ঝাঁপ দিতে গেছে, আচ্ছা, তখনও দূরে গেছে। একটা মা বুঝতে পারবে যে একটা সত্যের জন্য কেমন লাগে। রাইট রাইট। কিন্তু ও এখনো ছেলেটারে বুঝতেছে না। সবাই দোয়া করবে যেহেতু ওর মরে আসা যাতে পূর্ণ হয়। আচ্ছা, আপনি কান্না করবেন না। আমি আপনার কাছ থেকে চাই, যেহেতু আপনি এতদিন সহ্য করেছেন এই আপনার মেয়ের যে ভালোবাসার পাগলামি, সেটা আপনি এত বছর ধরে সহ্য করেছেন, তো আমি একটু আপনার থেকে 10 মিনিট সময় নিব। এই 10 মিনিট একটু নিজেকে শক্ত করে আমাদের সাথে কথা বলবেন, কারণ আপনার মতো আরেকটা বোন যেন একই প্রবলেমে না পড়ে, নিশ্চয়ই আপনি সেটা চাবেন। না, সব মাই চায় যে আমার ছেলে মেয়ে যেহেতু ভালো থাকে, জি কারণ ছেলে মেয়ের ভালো হবে এটাই সব মা বাবা চায়। এরকম যেহেতু কোনো ছেলে মেয়ে না করে যে বাবা আমারে দুঃখ দেয়, কারণ সব বাবা মাই চায় যে আমার মেয়ে ভালো থাক, আমার ছেলে ভালো থাক। জি এখন মেঘলা যেটা করছে, অনেক ভালো একটা পরিবারের ছেলে, জি হয়তো বা প্রভাবশালী ওনারা, আমরা একটু নিম্নশ্রেণী। ভালোবাসা ক্ষতি যেটা আমি বলবো না, কারণ ভালোবাসা মানুষের থাকতেই পারে, জি কিন্তু ওই ছেলেদের ফ্যামিলিটা অন্যরকম, ওর সাথে ব্যবহার করে একরকম, জি কিন্তু ও এখনো বুঝে না। সামনে কি হবে সেটা আমি বলতে পারি না, কিন্তু ওকে একটা বলে, কিন্তু আমার সাথে কিন্তু তেমন কিছু বলে বুঝতে না। পারছি আমরা। এখন যদি ছেলের মা ভালো হইতো নিশ্চয়ই আমাদের সাথে কথা বলতো, এরকম করতো না। জি তো উনি আমার অনেক অপমান করেছে, অনেক কিছু করছে, আলহামদুলিল্লাহ। কিন্তু এরকম যে ওর মতো যখন আর কোনো মেয়ে না করে। আচ্ছা, তো আমি আপনার কাছে জাস্ট আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে আপনি জানেন যে আপনার মেয়ের সাথে যে ছেলেটার সম্পর্ক ছিল সে একাধিকবার বিভিন্ন রকম ঘটনা ঘটিয়েছে, তার প্রেক্ষাপটে আপনার মেয়ে 4বার সুইসাইড করেছে, এর বাহিরেও আপনি বললেন যে আরো অনেক ঘটনা ঘটিয়েছে। তো এরকম একটা ছেলের সাথে, সে প্রভাবশালী বা সে কি সেটা বিষয় না, বিষয়টা হচ্ছে এরকম একটা ছেলের কাছে আপনি আপনার মেয়েকে তুলে দেওয়ার জন্য কি নিজেকে ঠিক করেছেন বা আপনার ফ্যামিলি থেকে রাজি হয়েছেন? আপনাদের সেতে ডিসিশনটা কি? এখন ওর দিকে তাকে রাজি না হইলেও রাজি হইতে হয়, তার মানে আপনি আসলে আপনাদের ফ্যামিলি থেকে না আপনার মেয়ের জন্য রাজি হচ্ছেন, ব্যাপারটা এরকম? এরকম। আচ্ছা, একটু মেঘলার কাছে আসি। মেঘলা, এই যে জন্ম দিয়েছে মা বাবা ভাই বোন, এরা যে পরিবারের তোমার সদস্য, এদের কোনো গুরুত্বই কি তোমার জীবনে নেই আসলে? না, গুরুত্ব নেই বলতে এরকম না, আচ্ছা। গুরুত্ব অবশ্যই আছে। আচ্ছা কিন্তু আমি এরকম একটা সিচুয়েশনে পড়ছি যে আমার পুরা এলাকাটা হ্যাঁ সবাই কিন্তু এই কথাগুলো জানে। আচ্ছা ইন ফিউচার যদি আমি অন্য একটা ছেলেকে বিয়ে করি, সে কিন্তু মেনে নিতে পারবে না এগুলো। আচ্ছা দেখা যাবে হ্যাঁ ফার্স্টলি আমাকে বিয়ে করলো, আচ্ছা তারপর বলবে হ্যাঁ তুমি তো এগুলো করেছো। আমি কখনো কিন্তু একটা মানুষের সাথে ভালো থাকতে পারবো না। আর আমি যদি হাইড করে চাই ছেলেকে বিয়ে করি, ওর লাইফ নষ্ট করা হবে। আচ্ছা ও যদি কখনো ভালো হয় ওকে আমি বিয়ে করব, যদি দেখি না ও প্রপারলি ভালো আছে তবে ওর সাথে আমি বিয়ে করব, বা ওর যদি ইচ্ছা থাকে। আর যদি না থাকে আমি আমার মতো থাকবো। আচ্ছা কিন্তু আমি আরেকটা ছেলেকে বিয়ে করে ওর লাইফটা তো নষ্ট করতে পারি না, আচ্ছা। কারণ আমি তাকে ভালোবাসতে পারবো না। তো আচ্ছা, শুধু কিন্তু শুধু তুমি তো এর আরেকটা- আগে তো একটা এঙ্গেজমেন্ট হয়েছিল হ্যাঁ, তোমার, বললেন- তুমি বাসা থেকে হ্যাঁ। কিন্তু সেটা ভেঙেছো তুমি। হ্যাঁ, তখন তো মানে আমি ওইরকম অবস্থায় ছিলাম, ওটা হয়েছে আজ থেকে আরো 4 বছর আগে। আচ্ছা তখন আমার ইয়া ছিল যে ও তোমাকে ভালোবাসে, তো আমার অবশ্যই একটা সংশয় করতে হবে। আর তখন বিষয়টা এত দূরে যায়নি, আচ্ছা। আর এখন বিষয়টা তো অন্যরকম হয়ে গেছে। তো এখন ও যদি তোমাকে মেনে নেয় তাহলে তুমি ওকে বিয়ে করতে চাও? হ্যাঁ, মানে এতে করে যদি তোমার ফ্যামিলি ব্যাপারটাকে মেনে নাও নেয় তাও? না আমি তো আমার সব মানে বললাম না, ছোটবেলা থেকে আমার ফ্যামিলি আমাকে অনেক বেশি ভালোবাসে। না, যা আমি চাইছি তোমাকে যেটা করছি। প্রশ্ন করেছি তুমি সেটার উত্তর দাও। মানে তোমার ফ্যামিলি মনে করো যে ব্যাপারটা মেনে নিচ্ছে না, তারা বলছে যে না, তাদের ফ্যামিলি এবং আমাদের ফ্যামিলি একরকম নয় এবং আমরা চাই না এই জায়গায় তোমার বিয়ে হোক, তুমি কি সেক্ষেত্রে, এবং তোমার ফ্যামিলি যদি চায় যে না, পৃথিবীতে যেই ছেলে তোমাকে পছন্দ করবে এবং সব জেনেই তোমাকে বিয়ে করবে তার হাতেই তোমাকে তুলে দিবে, এরকম একটা সিচুয়েশন হলো, সেক্ষেত্রে তুমি কি করবে?
সেটা অনেক ডিফিকাল্ট হয়ে যাবে আমার জন্য, যে আমি আসলে কোনটা চুজ করব। ওকে, মানে বিষয়টা অনেক ডিফিকাল্ট হয়ে যাবে, একটু সহজ করে দিই তোমার জন্য। এখনো তুমি অবিবাহিত, জি। এবং তুমি যখন অবিবাহিত ততক্ষণ পর্যন্ত পৃথিবীতে তোমার নামের পাশে বিবাহিত শব্দটা লাগবে না। কিন্তু যখন তুমি বিবাহিত হয়ে যাবে তখন কিন্তু তোমার পৃথিবীতে এই যে এতগুলো পাস্ট যেগুলো তোমার লাইফে ঘটছে, এখন তুমি শুধু একটা এলাকা নিয়ে চিন্তা করছো, তুমি যেখানে বসবাস করছো, তখন কিন্তু শুধু একটা এলাকা না, তোমার সার্টিফিকেট, তোমার পরিচয়, সমস্ত জায়গায় তুমি বিবাহিত। এবং তোমার লাইফে এর পরে যখন এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি ঘটবে তখন কিন্তু তোমাকে এই সিচুয়েশনে আজকে তো এসে বলছো, তখন কিন্তু বলার মতো সিচুয়েশনে থাকবে না, বিকজ তুমি ডিভোর্সড বা সামহাও তোমার কোনো একটা ঘটনা ঘটে গেছে। সেটা প্রেম ভালোবাসা মানুষের জীবনে আসতে পারে। আজকে পৃথিবীতে আমি, তুমি, আমরা একাধিক রিলেশনশিপ থেকে বেরিয়ে এসে মানুষ নিজের যে জীবনটাকে আবার গুছিয়ে নিতে পারে। কিন্তু বিয়ে তো আসলে আমরা বিশ্বাস করি যে মানুষ একবার বিয়ে করবে, রাইট? তো এরকম একটা বড় ডিসিশন নেওয়ার আগে কি তোমার মনে হচ্ছে না যে আমি এমন কোনো মানুষের সাথে গিয়ে সংসারটা করতে যাচ্ছি যার যার পরিবর্তন হয়, প্রায়শই সে পরিবর্তন হয়, আমি সুইসাইড করলেও তার মধ্যে পরিবর্তন হয় না, কিংবা আমি যদি ভুল পথে চলে যাই আবার কিছুদিন পরে সে আমাকে ছেড়ে চলে যায়, এই বিষয়গুলো কি তোমার মাথায় আসে? অবশ্যই আসে। আমি চিন্তা করি যে আসলে আমি যাকে বিয়ে করব, বিয়ের পর কি ওর পরিবর্তনটা কি হবে কি হবে না, সে কি আবারও করবে কি করবে না। তো অবশ্যই কাজ করে, তখন ইচ্ছা করে যে না, আসলে না, এখন আমি মানে এতটাই ধোঁকা খাইছি যে এখন কাউকে বিশ্বাস করাটাই আমার পক্ষে সম্ভব না। মানে অন্য ছেলেকে যে আমি বিশ্বাস করবো যে আমাকে ভালোবাসবে, কারণ সবচেয়ে আমার ফ্রেন্ডদের দেখতেছি যে বিয়ে করছে, অ্যারেঞ্জ ম্যারেজ হোক আর লাভ ম্যারেজ, আমার অনেক ফ্রেন্ডের ডিভোর্স হয়ে গেছে। কারণ এখনকার যুগে সম্পর্ক টেকানোটাই কষ্ট। কারণ এখন মানুষ ফেসবুক ইউজ করতেছে, ফেসবুকে হাজার হাজার ছেলে পাচ্ছে, হাজার হাজার মেয়ে পাচ্ছে। তো খুব ইজি একটা মানুষের সাথে রিলেশন করা, ঘোরাফেরা ওকে, সবাই করতেছে। আচ্ছা তো আমার এই জিনিসটা এখন ভয় লাগে আচ্ছা যে আমি যে বিয়েটা করব সেটাই করার ইচ্ছা নেই। আচ্ছা, কিন্তু তুমি তো সেটা- এখনো রিলেশনশিপে আছো। হ্যাঁ, রিলেশনশিপে আছি, ওকে, মানে ও ভালোভাবে আছে তাই আছি। এখন আমার অনেক বেশি টেক কেয়ার করে, আমি যেটা বলি সেটাই। তুমি যখন আজকে বললে এখানে আসবে, এই ব্যাপারটাকে ও শুনে কি বললো? নিশ্চয়ই ও শুনছে আজকে, শুনছে? আচ্ছা, যদি সে শুনে এই এই অনুষ্ঠানটা কোনো এক সময় এবং সে জানতে পারে যে তুমি এখানে আসছো এবং এই কথাগুলো বলছো, কি হবে তখন? কি হবে, হয়তো কিছুদিন রাগ করবে, রাগ করবে? এটুকি তো তুমি তো সবই তাকে বলো, তাহলে এটা বললে না কেন? বলেছি। আচ্ছা, তো বলতেছে যে যখন আমাদের বিয়ে হয়ে যাবে, আমি লাইফে বড় কিছু হবো, তুমি আমি একসাথে গিয়ে যাবো বলবো। আচ্ছা। এখন তো কোনো কিছু হয়নি, কি বলবা? আচ্ছা, আমরা বলি, না, তুমি যে ভুলগুলো করছো তোমারটা শুনে তো মানুষ শুধরাবে, যে তুমি তো এখনো বলো যে তুমি তোমার ভুলগুলো বুঝতে পারছো, নিজেকে গুছায় নিছো। যে তোমার কথা শুনে তো একজন বুঝতে পারবে যে একটা মানুষের সাথে এরকম করতে হয় না। তুমি যখন বলবা মানুষগুলো শুধরে নিবে, তুমি আমার সাথে চলো। আচ্ছা, তো বলছে না। ঠিক আছে, আমরা এবার মেঘলার মার কাছে চলে যাই। আন্টি, এই যে আমি আপনার মেয়েকে অনেকগুলো প্রশ্ন করছিলাম এবং আমার উদ্দেশ্য হচ্ছে একটাই, সেটা হচ্ছে শুধু মেঘলা না, মেঘলার মতো যারা আছে ছেলে মেয়ে সবাই, যারা আসলে পরিবার থেকে বেরিয়ে গিয়ে এই ধরনের ডিসিশন নেওয়ার চেষ্টা করে। আপনাকে যদি বলি, আপনি একটা মা হিসেবে আপনি কখন প্রথমে বুঝলেন যে আসলে আপনার মেয়ে এরকম ভুল কাজ করতে শুরু করছে? ওর ভাবসাব অন্যরকম ছিল। ও বেশিরভাগ বাথরুমে যাওয়ার কথা বলতো। আচ্ছা, আমি ওর বাবার বলতাম যে বাথরুমে মনে হয় ফোনটা দিয়েছিল কে ওকে? ওর ছেলে মনে হয় দিচ্ছে। প্রথম ফোনটা? হ্যাঁ, আমি ওকে ফোন দিই। আচ্ছা, ফোনকে ওই ছেলেটা তোমাকে কিনে দিয়েছিল হ্যাঁ, যখন ওর সাথে মানে রিলেশনটা হয়, যে আমি বললাম ক্লাস না, 10 থাকা অবস্থায়? হ্যাঁ, প্রথম তো যে বিচার দিই, প্রথম তো অস্বীকার করি যে ওর সাথে আমার রিলেশন নেই, তখন আমাদেরকে ফোন নিয়ে নেওয়া হয়। মানে ফোন বলতে বাসার যে ফোন ছিল আম্মু, ওটাই ইউজ করতাম। আচ্ছা, তারপরে আপনি বুঝতে পারলেন যে ও এরকম কথা বলে, তারপরে আপনি কি কোনো ভাবে চেষ্টা করেছেন ও কার সাথে কথা বলে বা- ওর বাবা একটু সহজ সরল তো, বলতো তুমি মেয়ে বাথরুমে গেলেও কথা কান দাও। আচ্ছা, আমি বলি না, আমার জানি কেমন কেমন লাগে। তারপর পাশে ফ্লাইটে যাইতো, এখানে যায় বোধহয় চার্জ দিত, আচ্ছা, মানে গেলে কিছু লুকাইতো, আমি বুঝতে পারতাম। আচ্ছা, তখন তো ওরে বলছি যে তুমি কি কোনো কিছু করো? তখন বলছে না, এগুলো কিছু করি না। যখন ওই যে ছেলের মা আসলো, হ্যাঁ, এলাকার লোকজন আসলো, হ্যাঁ, তখন বুঝতে পারলাম যে আসলে আমি যেটা ভাবছিলাম সেটাই। ওর বাবারে বললাম যে আমি যেটা ভাবছি সেটাই হলো। আচ্ছা, আমার একটা কথা, জি। যে ছেলের মারা, আমিও একটা ছেলের মা, কিন্তু একটা মেয়ের জীবন নিয়ে এভাবে খেলা করা ঠিক না। আপনি যদি না নেবেন না নেবেন, কিন্তু একটা মেয়ের আশা দেওয়া তো ঠিক না যে 5 বছর পর তোমাকে নেব। আল্লাহকে বিশ্বাস করো, যদি আমাকে বিশ্বাস করেন, আমার জবানকে বিশ্বাস করেন, এইভাবে আমাকে বলছে। আচ্ছা। আমার প্রশ্ন হচ্ছে, আপনার মেয়ের না হয় বয়স কম, কিন্তু ও যেভাবে চিন্তা করতেছে যে ওর লাইফে ছেলে যদি ওকে না নেয়,
আপনাদের এলাকাতে সবাই জেনে গেছে, তা আপনি একজন মা হিসেবেও কিভাবে চিন্তা করেন, নাকি আপনি একটু অন্যভাবে ভাবেন? চিন্তা করি যখন ওরা বলতে যাই তখনই তো সুসাইডের দিকে চলে যায়। আচ্ছা, মানে না, কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে আজকে কিন্তু আপনার মেয়ে সুইসাইডে যাবে এই কথা চিন্তা না করে আপনি একটা মা হিসেবে কথা বলবেন, যে মানে আপনার মেয়ে যেভাবে চিন্তা করতেছে যে ওই ছেলে যদি ওকে বিয়ে না করে তাহলে ওর জীবন তো শেষ, তাহলে আর অন্য কারোর সাথে বিয়ে হবে না, ওর কথার মধ্যে এই ফ্রাস্ট্রেশন বা এই হতাশা বারবার চলে আসতেছে যে কেউ জেনে শুনে ওকে বিয়ে করবে না। কিন্তু আপনি বা আপনার পরিবার কি কখনো এইভাবে চিন্তা করেন যে না, এখানে বিয়ে না হলেও অন্যভাবে হতে পারে, এইভাবে কি হ্যাঁ, কখনো হতে ভাবছেন? পারে। আচ্ছা অনেক ছেলেই বলে যে এরকম মানুষের জীবনে হয়, অনেক ছেলে এই বিয়ের প্রস্তাব দেয়, ও রাজি হয় না। আচ্ছা, মানে ও রাজি হয় না বলে বিষয়টা আসলে আপনারা মেনে নিচ্ছেন, ব্যাপারটা হচ্ছে এরকম। ঠিক আছে, তারপরে এই যে আপনার মেয়ে যখন এই ঘটনাগুলো একের পর এক ভাবে ঘটাচ্ছে এবং তার পরিবারের সাথে, ওই ছেলের পরিবারের সাথে আপনারা কথা বললেন, তো তাদের সাথে কি আপনার হাজবেন্ড কথা বলেছে? না, কখনো কথা বলেনি? ও যে একদিন বলছে ছেলের বাপ যে অনেক রাজনীতিবাদ, তো তখন বললো যে আপনাদের ক্ষমতা আছে না, আমি মেয়ের মা, ভাইদের কাছে বলতে পারি না, সব ভাইদের কাছে বলতে গেলে ভাইরা হয়তো বা ভাইয়ের বউর একটা খারাপ বলবো, আচ্ছা আত্মীয় স্বজন বলতে পারে, আচ্ছা একটা কিছু হইলে আমরা বলবো তোমার মেয়েটা করছে সেটা করছে, একটু বলতেই পারে। আচ্ছা, তখন আর বলিনি, মানে ওরা যাই বলছে, মানে একটা পাড়া দেয়া গেলে যে এরকম ওকে। সেরকম। না, কথা হয়েছিল যখন ওরা মেয়ে আসছিল, ওর খালার আসছিল, তখন আব্বুও ছিল বাসায়, জি, তখনই কথা হয়েছে, আব্বুও ছিল। তার মধ্যে ওর আব্বু আবার ইষ্টুকও করছে, হ্যাঁ, তখনই আবার সবাই বলছে যে বিয়ে টিয়ে দিয়ে দাও, তখন তো আমি মানুষের কাছে কিছু বলতে পারি না। ওকে। তখন ছেলেটা আবার মেডিকেলে আসে, সবাই জিজ্ঞেস করে আত্মীয়রা যে এটা কে, আমি বলছি যে ওর সাথে পড়াশোনা করে, তো এই মানুষ তো বুঝে, মানুষ বুঝে না এমন কোনো কথা নেই। Right. তখন আমি কিছু বলতে পারি না, কি বলবো। তো আমি আপনাকে শুধু একটা কথা বলবো, সেটা হচ্ছে যে আজকে অনেকেই শুনছে, অনেক মারাও শুনছে, তাদের ছেলে মেয়েরাও হয়তো স্কুলে কলেজে পড়ে। তো এই যে আপনি আপনার জীবন থেকে আপনার মেয়ে যে ঘটনাগুলো ঘটাইছে বা আজকে আপনি যে সিচুয়েশনে পড়ছেন আপনার মেয়েকে নিয়ে, আপনার কি কিছু বলতে ইচ্ছা করতেছে এই মাদেরকে নিয়ে? হ্যাঁ, যা যেহেতু ওনারা সচেতন হয়, মেয়ে কি করতেছে দেখে, আমি যে ভুল করছি তারা যখন সেই ভুল না করে, মেয়েগুলো যেহেতু সেই ভুল না করে, কারণ বাবা মা আপনার ভুলটা কোথায় ছিল? একজন মা হিসেবে আপনি কোন আমি জায়গাটা ওকে ভুল বিশ্বাস করছিলাম, করছেন? আচ্ছা, অনেক বিশ্বাস করছিলাম। কি ধরনের বিশ্বাস যে ও কোথায় যাচ্ছে বা যাচ্ছে? আমি জানতাম যে আমার ভিতরে একটা বিশ্বাস ছিল যে আমার মেয়ে এই ধরনের কথা কাজ করবে না, কিন্তু আজকে আমার ও কোথায় এসে দাঁড়া করেছে সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না। যেদিন ও মা হইব সেদিন ও বুঝবে না, ও বুঝবে না, কারণ এখনো ওর ভিতরে আবেগ বোঝার ক্ষমতা নাই। আপনাকে এই ধৈর্য ধারণ করার ক্ষমতা দিক। পৃথিবীতে মা হচ্ছেন এমন একজন যাকে পৃথিবীতে আল্লাহ সব ক্ষমতা দিয়ে পাঠায় আর কি, মানে আমরা যা ভুল করি দিন শেষে মাই সেটা মেনে নেয়। আই হোপ আপনিও আপনার মেয়ের এই ভুলগুলো মেনে নিবেন এবং তার যেটা ভালো হয় সেই ডিসিশনটাই আপনি নিবেন। মেঘলা, একেবারে শেষ লাস্ট 2 মিনিট আপনার সাথে আড্ডা দিব আমরা। যে জিনিসটা জানতে চাই সেটা হচ্ছে যে আপনি আজকে 2014 সাল থেকে রিলেশনশিপ? না, 2013। 13 সাল থেকে, তার মানে 5 বছর 6 বছর চলছে। 6 বছর 6 মাস। 6 বছর 6 মাস। এই সময় যে সিচুয়েশন এখন পড়েছেন, আপনার বয়সী তো অনেকে রেডিও শুনছে যারা ক্লাস 10-এ বা ক্লাস 9-এ পড়ে বা ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ছে, এই যে ছেলে মেয়েগুলো শুনছে, নিজের জীবন থেকে কি বলতে চান তাদেরকে? নিজের জীবন থেকে এটাই বলতে চাই যে আসলে যখন আমরা ছোট থাকি তখন বোঝার ক্ষমতা থাকে না। আচ্ছা, যখন যেরকম এখন আমি যদি আমি রিলেশনশিপটা মানে না করতাম, যদি বুঝতাম, মানে ছোটবেলা থেকে আমি এরকম ভাবে বড় হয়েছি যে আমাকে কেউ অবিশ্বাস করবে এরকম কোনো কাজ করিনি, যার কারণে সবাই বিশ্বাস করতো, কিন্তু আমি বিশ্বাসটা ভাঙছি। আর শেষ মানে বাবা মার কথা না শুনে তো নিজেরই ক্ষতি হইল, নিজেই আজকে এরকম একটা পর্যায়ে পড়লাম যে কষ্ট নিজেরই করতে হইতেছে। আর একটা মেয়ে যখন মানে তার 18-19 বছর হয়ে যায়, সে এখন অনেক কিছু বুঝে, আর যখন 14 বছর বা 15 বছর সে অনেক কিছু বুঝেই না, তো ভুল পথে যায়। তো একটা সময় আছে যে মানে রিলেশন করার, একটা মানুষকে আগে থেকে জানা বোঝা, তারপরে রিলেশনে জড়ানো। আর রিলেশনটা হঠাৎ করে এই যে ভালো লেগে গেছে তার মানে যে আমি তার সাথেই থাকবো তা না। যে আমি যদি প্রথমেই ও আমার সাথে যা করছে আমি ওকে অ্যাভয়েড করতাম, ওর সাথে কথা আর না বলতাম, তাহলে তো আমার এখানে আসা লাগতো না, আর আমার গল্পটা এত দূর আসতো না। আমি ভুলটা করেছি সেখানে, মানে আমার হয়েছে কি চোখে ভালো লাগাটাই অনেক কিছু ছিল, যে ও দেখতে অনেক সুন্দর, আমার সাথে ওকে অনেক মানাবে, ও ভালো ফ্যামিলি,
মানে ওর মতো আমি কাউকে পাবো না। যখন আমি ছোট ছিলাম তখন এগুলোই কাজ করতো, ওকে। যেহেতু খুব সুন্দর, তা আমি এরকম সুন্দর ছেলে কোথায় পাবো, এরকম। তো মানে আসলে এই সৌন্দর্য দিয়ে মানুষের দুনিয়াটা চলে না, দুনিয়াটা হয় মন দিয়ে। তার এই যে মানে সুন্দর হচ্ছে ওই মানুষটা, বয়সটাতে আসলে যে বিষয়গুলো আপনার মাথায় ছিল সেগুলো হ্যাঁ। হচ্ছে ও দেখতে সুন্দর, ও একটা ভালো ফ্যামিলি থেকে আসছে, ওর মতো ছেলে আমি কোথায় পাবো। হ্যাঁ। এবং এই ধরনের চিন্তা ভাবনাগুলো হয়তো আপনি আফটার 5 ইয়ার্স তখন আর হতো না, কিন্তু এটা ওই হ্যাঁ, বয়সে হয়েছে, ওই তাই তো? বয়সে হয়েছে। আচ্ছা, এখন একেবারে শেষ যে প্রশ্নটা সেটা হচ্ছে আপনি এখন ভালো আছেন ওর সাথে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ এখন ভালো আছে। গ্রেট। আপনি এভাবে